হ্যালো ভিউয়ার্স, গল্পটি দেখতে থাকুন। আশা করি গল্পটি অনেক ভালো লাগবে। সুখের ঠিকানা, লেখিকা শারমিন হোসেন। পর্ব 13। মধ্য দুপুর। সূর্যালোকের তাপে অস্থির পৃথিবীর প্রাণীকুল। এতক্ষণ ক্লাসরুমে ফ্যানের নিচে থাকার ফলে গরমের তীব্রতা এতটা উপলব্ধি হয়নি। লাঞ্চ টাইমে বাইরে বের হতেই গায়ে জ্বলন ধরার মতো অজস্র গরম লাগছে সবারই। গরমে লিয়ার কপালে ঘাম জমেছে। কপাল থেকে ঘামের রেখা গাল বেয়ে পড়তে থাকে। লিয়া টিস্যু দিয়ে ঘামটুকু মুছে ফেলল। অরিন দুই হাত দুলিয়ে হেলে দুলে হাঁটছে, সাথে চোখে মুখে একরাশ খুশি তার। তেমনি উৎফুল্ল কণ্ঠ বলল, এই লিয়া, বলতো স্যার আমাদেরকে কি জন্য দেখা করতে বলেছে? স্যার কি বলতে পারে, গেস করতো। লিয়া হাঁটার গতি স্লো করলো, অরিনের দিকে এক পলক চাইল, নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই ক্যান গেস অ্যাবাউট দিস। অরিন ঠোঁট উল্টালো, মুখটা শুকনো করলো। কিছু বলবে এমন সময় পুরুষালী মোটা কণ্ঠস্বর আসলো, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। লিয়া অরিন দুজনে কপাল কুঁচকে চাইল। লিয়া ছোট করে বলল, হ্যাঁ। লোকটা ফের বলল, আপনারা নিশ্চয়ই লিয়া আর অরিন। ফারহান স্যার আপনাদেরকে ওনার চেম্বারে রেখেছেন। গবেষণাগারে একজন কর্মচারীকে দিয়ে লিয়াদেরকে বলতে পাঠায় রায় ফারহান। 3-4টা ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে ছিল সেখানে। লিয়া অরিনের খোঁজ করতেই ওখান থেকে একটা মেয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। অতঃপর লোকটা লিয়াদেরকে জিজ্ঞাসা করে। কথাটা বলেই লোকটা হনহন করে চলে যায়। লিয়া আর অরিন ফারহানের রুমের দিকে যেতে থাকে। ফারহানের কক্ষের সামনে দাঁড়িয়ে দুজনে কার্টেসি মেইনটেইন করে। নম্র স্বরে অরিন বলল, স্যার আসতে পারি? ফারহান ওর চেয়ারে গা এলিয়ে বসেছিল, এক হাতে কপাল চেপে ধরে কিছু ভাবছিল। এমন সময় মেয়েলি গলার স্বর শুনে মাথাটা কিঞ্চিত তুলে চাইল। খানিকটা দূরত্বে সামনাসামনি দরজা হওয়ায় স্পষ্ট অরিন লিয়াকে দেখতে পায়। ফারহান হালকা কিছু স্বাভাবিকভাবে বলল, শিওর, আসো। লিয়া অরিন দুজনে এগিয়ে যায়। ফারহান সোজা হয়ে বসলো, 2 হাত ভাঁজ করে টেবিলের উপর রাখলো। অরিন লিয়া টেবিলের সামনে চেয়ার রাখা চেয়ারের কাছাকাছি দাঁড়ালো। অরিন গমগমে স্বরে বলল, স্যার আপনি তো লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে দেখা করার কথা বলছিলেন। আমরা তো এখন ক্যান্টিনেই যাচ্ছিলাম, হঠাৎ এখন এখানে ডেকে পাঠালেন। ফারহান একটু অপ্রস্তুত হলো, নড়ে চড়ে বসলো, গলা খাগাড়ি দিয়ে বলল, আসলে আমার হঠাৎ করে একটা কাজ পড়ে গিয়েছে। আমাকে একটু পরেই বাইরে যেতে হবে। আর তোমাদেরকে বলে ফেলেছিলাম তোমরা নিশ্চয়ই ওয়েট করবে, সেই কথা ভেবেই এখন তোমাদেরকে এখানে ডাকা। লিয়া ভুজগোল কুচকে নিশ্চুপ রয়। অরিন স্মিত হাসলো, ফের ঠোঁট আওড়ালো, ব্যাপার না ছাড়। ফারহান কাঠের টেবিলের সামনে থাকা ড্রয়ারটা এক হাতে খুলল, সেখান থেকে একসাথে অ্যাড করা কয়েকটা পেপার বের করলো। টেবিলের ওপর রেখে এক হাতে পাতাগুলো উল্টাতে উল্টাতে বলল, অরিন, সেদিন বলেছিলে তোমার নাকি চ্যাপ্টারের প্রবলেম আছে। আমার কাছে এটার নোট ছিল, তাই ভাবলাম তোমার কাজে লাগবে, হয়তো এটা রাখতে পারো। আশা করি সামান্যতম হলেও কাজে দিবে। অরিন চোখ ছানা বড়া হওয়ার ন্যায় হয়েছে। অরিন ভাবে, বাহবা, স্যার আমার কথা বলা কথাগুলো মনে রেখেছে, সেই জন্য আবার নোটও দিচ্ছে। এত এত ব্যস্ততা সব কিছুর মধ্যেও স্যার আমার কথাটা মনে রেখেছে। শুধু কি এমনি এমনি, নাকি ডালমেকুস কালাহে আমার মতো সামথিং সামথিং নয়তো? অরিন ভাবুক ভঙ্গিতে এসব ভাবতে থাকে। ইলিয়া স্মিত হয়ে ভাবছে, স্যারের তখন দেখা করার কথা বলার কারণ কি তবে এটাই ছিল? তবে কেন জানি বিশ্বাস হচ্ছে না। শুধু নোট দেওয়ার হলে তো স্যার তখনই সরাসরি বলতে পারতো। ব্রেক আওয়ারে নোট দিতে এসে
যাগ্গে যা হওয়ার হোক, ব্রেনে চাপ দিয়ে এসব ভাবার কোনো মানেই নেই। এসব মনে মনে ভেবে মাথা ঝাড়ল লিয়া। অরিনের দিকে সরু চাহনিতে চাইল। অরিনের চোখ মুখ খুশিতে চকচক করছে। লিয়া ফের মনে মনে আওড়ায় স্যারের সাথে কথা বলার অজুহাতে। যেখানে সেখানে দেখা হলেই এই প্রবলেম, ওই প্রবলেম, এই বিষয়টা বুঝতে পারছি না, হেন তেন প্রবলেমের কথা বলতো এই অরিন। আর কিছু হোক বা না হোক, না চাইতেই ফ্রিতে ভালো ভালো নোট পেয়ে যাচ্ছে অরিন। এটা ভেবে লিয়া আড়ালে মুচকি হাসলো। অরিন নিজেকে ধাতস্থ করলো। ছোট করে শ্বাস টেনে নিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারহান বিনিময়ে অমায়িক হাসল। লিয়া তৎক্ষণাৎ মৃদু স্বরে বলল, স্যার এবার আমরা আসি তাহলে। ওকে। লিয়া সালাম দিয়ে প্রস্থান করতে থাকে। অরিন বিরক্তিকর শ্বাস ফেলে লিয়ার পিছু পিছু পা বাড়ায়। দুই মানবের যাওয়ার দিকে এক নজর তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ফারহান। অতঃপর টেবিলের উপরে থাকা পেপার ওয়েটটা এক হাতে ঘোরাতে থাকে। ফারহান তখন হুট করেই লাঞ্চে দেখা করার কথা বলে ফেলে। পরক্ষণে ঠান্ডা মস্তিষ্কে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, এভাবে লিয়াকে প্রপোজ করা মোটেই ঠিক হবে না। যদিও এখন আধুনিক যুগ, সবাই সরাসরি সামনাসামনি মনের অভিব্যক্তি প্রকাশ করে ফেলে, তবে টিচার হয়ে স্টুডেন্টকে এভাবে বলা ভালো দেখায় না। আর মেয়েটাকে দেখে আমার 5টা মেয়ের থেকে আলাদা মনে হয়। বর্তমান সময়ের সাথে আধুনিকতার নামে বেহায়াপনা, উগ্রভাবে চলাফেরা করে না। মেয়েটা চালচলনে, বেশভূষায় বেশ মার্জিত, কথাবার্তায়ও তার যথেষ্ট আদব কায়দা প্রকাশ পায়। মোট কথা, হাইলি পার্সোনালিটি, স্ট্রং ক্যারেক্টার সম্পূর্ণ একটা মেয়ে। তাকে এইভাবে প্রপোজ করলে বিষয়টা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ফারহান ভেবেচিন্তে মত বদলায়। ভাবে কয়েকদিন পর বাড়ি যাবে, বাড়িতে বলে তারপর ফ্যামিলির মাধ্যমে প্রস্তাব রাখবে। আর তখন যেহেতু দেখা করার কথা বলে ফেলেছিল, তাই বিষয়টা ম্যানেজ করতে অরিনকে নোটের কথা বলে। যেহেতু অরিনের আগে কথা বলার সময় পড়াশোনার বিভিন্ন প্রবলেমের কথা বলেছে। অরিন লিয়ার সাথে দরজা অবধি আসার আগেই ফিসফিসিয়ে দাঁত গিড়গিড়িয়ে বলল, এই লিয়া, এখানে তো ফ্যানের বাতাসের নিচেই ছিলি। এই গরমে বাইরে থাকার চেয়ে শতগুণ বেটার ছিল নাকি? তোর তো সহ্য হলো না। অমনি আসি আসি, মুখে শুধু একটা শব্দ তোর, স্যারের সাথে একটু গল্প জুড়তে পারতাম। ধ্যাত, ভালো লাগে না। লিয়া নির্লিপ্ত ভঙ্গিতে আছে। অরিনের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। এই মেয়ে এখন ভাঙ্গা ট্যাপ রেকর্ডারের মতো কিছুক্ষণ বাজাতেই থাকবে। আর এই অসহ্য রেকর্ডারের জ্ঞান জ্ঞান অনিচ্ছা সত্ত্বেও লিয়াকে টলারেট করতে হবে। জারিফ বাইরে যাচ্ছিল। এমন সময় করিডোরে একজন সিনিয়র টিচারের সাথে দেখা হয়। স্যারের সাথে পাশাপাশি হেঁটে যেতে যেতে সৌজন্যমূলক কথাবার্তা বলতে থাকে। স্যারটা জারিফের টিচার ছিল, তবে বর্তমানে কলিগ। তবুও জারিফ সম্মান দিয়ে স্যার বলেই সম্বোধন করে। এমন সময় দৃষ্টি কিছুটা দূরে ডান দিকে যেতেই লিয়াকে দেখতে পায়। লিয়া আর অরিন ফারহানের রুম থেকে বের হচ্ছে। লিয়া আগে, অরিন পেছনে। অরিন দরজার দাঁড়গোড়ায় দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে আরেক নজর ফারহানের দিকে চায়। লিয়া কয়েক কদম এগিয়েছিল, ফলে লিয়াকে স্পষ্ট দেখা যাচ্ছে। অরিন পেছনে থাকায় লিয়ার আড়ালে পড়ে। লিয়াকে ফারহানের রুম থেকে বের হতে দেখে জারিফের কপালে জ্যামিতিক রেখার ন্যায় কয়েকটা সরু ভাঁজের সৃষ্টি হয়। লিয়া ফারহানের রুম থেকে বের হচ্ছে, তবে ভাবে কোনো দরকার ছিল হয়তো। বিষয়টা নিয়ে জারিফ আর বেশি ঘাটে না, ফের স্যারের সাথে কথায় মনোযোগ দিয়ে যেতে থাকে। পরের দিন, আজকে লিয়াদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে। প্রথম দিন হওয়ায় ক্লাস টিচার স্টুডেন্টদেরকে সাথে করে নিয়ে যায়। ফারহান স্টুডেন্টদেরকে সাথে করে অ্যাগ্রোনমির ফিল্ডে নিয়ে যায়।
অ্যাগ্রোনমিতে প্লট করা আছে। কয়েকটি দলে ভাগ করে দেওয়া হয়। সব দলের টার্গেট থাকবে সর্বোচ্চ প্রোডাকশন। অরিন ফারহানের কাছে এসে দাঁড়িয়ে আবদার করে বলল, স্যার, আমাকে আর লিয়াকে কিন্তু এক দলে রাখবেন না হলে আমি কিন্তু খেলবো না। উফ, সরি, প্র্যাকটিক্যাল ক্লাসে কোনো কাজই করব না। লিয়া এক হাতে কপালে হালকা করে চাপড় দিল। অরিনের হেন বাচ্চামো কথায় ফারহান হেসে ফেলল। কথা শুনে মনে হয় মেয়েটার মধ্যে এখনো ম্যাচিউরিটি আসেনি, আর হয়তো ইচ্ছে করে এমন ফ্যান করে। এসব ভেবে মাথা ঝাড়ল ফারহান। কিয়ৎকাল পরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব তোমাদের দুজনকে একসাথে যাতে রাখে। থ্যাংক ইউ স্যার, এই জন্য তো আপনাকে এতটুকু বলে অরিন জিহ্বায় কামড় দিল। লিয়া আড়ালে মুখ টিপে হাসতে থাকে। ফারহানের নজর ধ্যান লিয়ার দিকে থাকায় ফট করে অতটা খেয়াল করেনি অরিনের কথা। তবে কয়েক সেকেন্ড পরে মস্তিষ্কের নিউরনে সারা জায়গাতেই চোখ বড় বড় হয়ে যায়। অরিন এক হাতে মাথা চুলকিয়ে জোর করে হালকা হাসার চেষ্টা করে বলল, আপনি আমাদেরকে কত হেল্প করেন, এই জন্য তো আপনাকে আমি আমার ফেভারিট টিচার ভাবি। এখন অবধি পছন্দের টিচারের তালিকায় আপনি শীর্ষে আছেন স্যার। ফারহান সৌজন্যমূলক হাসল, অতঃপর কিছুটা দূরে দাঁড়ালো। ডেমনস্ট্রেটরের দিকে এগিয়ে গেল, যিনি কেবলই এখানে আসতে নিচ্ছিলেন। ফারহান স্বাভাবিকভাবে সৌজন্যমূলক কথাবার্তা বলতে থাকে। অরিন আকাশের দিকে চাইল, আবার লিয়ার দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, ধ্যাত, কেন যে? টেকনিক্যাল ভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছিলাম। এত ক্লাসের প্যারা ভালো লাগে না। আবার শুরু হলো প্র্যাকটিক্যাল। উফ, এই লিয়া, এই কাঠফাটা রোদ্দুরের মধ্যে আমি শেষ হয়ে যাব। ও আম্মু বাসায় থাকলে এতক্ষণ এসির মধ্যে পায়ের ওপর পা তুলে বসে ফোন স্ক্রল করতো তোমার মেয়ে। সেখানে কিনা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার একমাত্র আদরের মেয়েকে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। শুধু কি তাই, এখন তো কৃষকের মতো ক্ষেতের কাজ করতে হবে। সব কিছু জেনে শুনে তুমি কোথায় ভর্তি হতে আমাকে ইন্সপায়ার করেছিলে। অরিন বিলাপের সুরে অ্যাক্টিং করে কথাগুলো বলে। লিয়া কপাল কুঁচকে বলল, তোর এখানে না থেকে তোর থাকা দরকার ছিল ভেটেরিনারি সায়েন্স। সেখানে থাকলে গরুর একবার একটা লাথি খেলে তোর মাথার ছেঁড়া তারগুলো আর একটু ছিঁড়ত, আর নয়তো ধাক্কায় জয়েন্ট লাগতো। তাহলে যদি একটু বুদ্ধি শুদ্ধি হতো। উফ, এসব কিছু না হলেও আমি অন্তত বাঁচতাম। সারাদিন কানের পাশে এরকম নষ্ট ঘ্যাড়ঘ্যাড়ে টেপ রেকর্ডারটা অন্তত বাঁচত না। অরিন একগাল হেসে বলল, আরে জানু, তুই খেপছিস কেন? হোয়াই, আই অ্যাম জোকিং ইয়ার। আমি তো মজা করে এসব বলছিলাম। এই দেখ, বাঙালি কৃষক কাকে বলে, কত প্রকার। ও কি সব কাজ প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবে। আমি একজন খাঁটি বাঙালি কৃষক। এই বলে অরিন পায়ের দিকে জিন্স প্যান্টটা গোটাতে থাকে। লিয়া তড়িঘড়ি করে বলে উঠল, এই কি করছিস কি? হ্যাঁ, ছেলেরা সহ ডেমনস্ট্রেটর স্যার, তারপর সাহায্যকারী চাচারা পর্যন্ত কাজ ফেলে তোর ফর্সা লোমহীন পা দেখতে থাকবে। কত দূর অবধি গোটাচ্ছিস খেয়াল আছে? অরিন ধপ করে গোটানো অংশটা ফের গোড়ালি পর্যন্ত রাখলো। ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, হাঁটু পর্যন্ত গুটিয়ে নিয়ে একদম কৃষক ফিলিংস আনতে চেয়েছিলাম।
বাট তোর কথায় আর ফিলিংস আনতে পারলাম না। গোড়ালি থেকে মাত্র 3 ইঞ্চি উপর অবধি হতে না হতেই তুই তো হুই হুই করে উঠলি। লিয়াদের দলের একটা মেয়ে ওদের দুজনকে ইশারা করে আসতে বলল। লিয়া পায়ের জুতাটা খুলতে থাকে। লিয়া একটু হামু দেয়, এক পায়ের সাথে অপর পা একটু উঁচু করে রেখে জুতা বেল্ট খুলতে থাকে। ফারহানের নজর এমন সময় লিয়াদের দিকে যায়। লিয়া প্লাজোটা কিঞ্চিত তুলে পায়ের জুতা খুলছে। লিয়ার পায়ে থাকা পায়েলটা রোদের আলোতে ঝলমল করছে। লিয়ার ভরসা পায়ে চমৎকার দেখাচ্ছে। পায়েলটার সাদা পাথরগুলো রোদের আলোতে অসম্ভব সুন্দর লাগছে। পায়েলটা বেশি ডিজাইন করা নয়, তবুও এই সাদা পাথরগুলো যেন পায়েলটাকে নজরকাড়া করে তোলে সবার কাছে। পায়েলটার সৌন্দর্য বাড়িয়ে দেয়। আর যার পায়ে পায়েলটার স্থান নয়তো সেই মানবের জন্যই আরও বেশি নজরকাড়া সবার কাছে। ফারহান দৃষ্টি ঘুরিয়ে নেয়। লিয়া জুতা খুলে রাখতে থাকে। এমন সময় প্লাজোর থেকে এড়ানো একটা সুতা পায়েলের সাথে আটকে যায়। লিয়া ছাড়ানোর জন্য হ্যাঁচকা টান দেয়, সুতা ছিঁড়ে যায়, সাথে পায়েলের অংশও কেটে যায়। তবে সামান্য একটু অংশ বেঁধে রাখে, যে কোনো সময় খুলে রাখতে পারে এমন অবস্থায় আছে। লিয়া আর অতটা খেয়াল করেনি। গরমে লিয়ার কপাল বেয়ে ঘাম ঝরেছে, সাথে গলাটাও শুকিয়ে কাঠ হয়ে আসছে। লিয়া জিহ্বা দিয়ে ঠোঁট গিলে ঢোক গিলে গলাটা ভিজে নেওয়ার বৃথা চেষ্টা চালালো। এক আঙ্গুলের সাহায্যে কপালের ঘাম মুছতে মুছতে বলল, আমার তো এখন ওই প্রচণ্ড প্রাণীর তেষ্টা পেয়েছে। উফ, গলা শুকিয়ে আসছে। অরিন এক হাত উঁচু করে খানিকটা দূরে দেখিয়ে বলল, ওই যে ঘাসের উপর আমার ব্যাগ দেখতে পাচ্ছিস? আমার ব্যাগে দেখ কোয়াটার বোতল আছে, যা এক দৌড়ে খেয়ে আয় কেমন। লিয়া অবশেষে পানি খেতে আসলো। বোতলটা উঁচু করে ঢক ঢক করে পানি খেয়ে তৃষ্ণা মিটায়। বোতলটা ব্যাগে রেখে আসতে থাকে। খালি পায়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। পড়ে থাকা ছোট ছোট পাথর, ইটের কিংবা মাটির টুকরোয় ব্যথা লাগছিল। এমন সময় একটা ইটের টুকরোয় হোঁচটও খায়। এদিকে অরিন তাড়া দিচ্ছে, তাই কোনো দিকে না তাকিয়ে লিয়া হাঁটার গতি বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ফারহান শুধু শুধু আর দাঁড়িয়ে না থেকে চলে যাবে মন অস্থির করে। ফারহান প্রস্থান করতে থাকে। কয়েক পা হাঁটার পর ঘাসের ওপর কিছু চিকচিক করতে দেখে। কৌতূহলী নজরে ফের ভালো করে চাইলো। এমন সময় পাথরের পায়েল দেখতে পায়। পাথরগুলো দেখে মস্তিষ্কে চাপ দিয়ে মনে করে, এই রকম পাথরযুক্ত পায়েল কোথায় দেখেছে। পরক্ষণেই মনে হয় লিয়ার পায়েই তো। সম্ভবত এটা লিয়ারই হবে। সযত্নে পায়েলটা মাটি থেকে তুলল। ফারহান মনে মনে আওড়ায়, এটা নিশ্চয়ই লিয়ারই হবে। অতঃপর ঘাড় ফিরিয়ে পেছনে চাইল। অনেকটা দূরত্বে লিয়াকে দেখলো। সবার মাঝে লিয়া আছে, তাই ভাবলো, একদম শিওরও না পায়েলটা লিয়ারই কিনা, কারণ একই রকম পায়েল আরও কারো থাকতেই পারে। তাই এখন সবার মাঝে না বলাই বেটার হবে। পরে পাছে লিয়া অরিনের সাথে দেখা হলে পায়েলটা দেখিয়ে জিজ্ঞেস করা যাবে লিয়ার কিনা। এই ভেবে ফারহান পায়েলটা পকেটে রাখলো আর কাজ থাকায় দ্রুত চলে যায়। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে লিয়া অরিন একসাথে হেঁটে আসছে। অরিন ঢক ঢক করে পানি খেয়ে বোতলটা ব্যাগে রাখতে যাবে। সেই সময় লিয়া ইশারা করে পানির বোতলটা চাইলো। লিয়া এক হাত বাড়িয়ে দিল। অরিন লিয়ার হাতের দিকে তাকিয়ে বলে উঠল, বাহ লিয়া, তোর আংটিটার ডিজাইন বেশ সুন্দর তো। আমি ভেবেছি সেম ডিজাইনের আংটি অর্ডার করব। আর দেখি দেখি আংটিটার উপরে কিছু লেখা মনে হচ্ছে। লিয়া স্মিত হেসে হাতটা অরিনের সামনে মেলে ধরলো। ভাব নিয়ে বলল, এটা আমার বরের দেওয়া গিফট, আমার বরের পছন্দ করা। সুন্দর তো হতেই হবে। জারিফ
ওয়াইফ লেখাটা মুখে আওড়ালো অরিন। অতঃপর চঞ্চল গলায় বলল, তার মানে তোর বরের নাম জারিফ, রাইট? লিয়া দুদিকে ঘাড় নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দেয়। অরিন ঠোঁট বাঁকিয়ে ফের বলল, কবে মিট করিয়ে দিবি তোর বরের সাথে? এত সুন্দর যার পছন্দ, না জানি সেই মানুষটা দেখতে কত সুন্দর। লিয়া নিঃশব্দে হাসল, অধর প্রসারিত করে বলল, আগামী রবিবার। বিয়ের কার্ড অলরেডি ছাপাতে দেওয়া হয়েছে, এই শুক্রবার দেবে হয়তো। রবিবার ক্যাম্পাসে এসে বিয়ের কার্ড তোকে দেব, সাথে আমার বরকেও তোর সাথে পরিচয় করিয়ে দেব। ওকে জানু, আমি তো খুব এক্সাইটেড, অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম কাঙ্ক্ষিত রবিবারের। ক্লাস শেষ করে লিয়া ক্যাম্পাসের গেইটের সামনে দাঁড়ায়। অরিন লিয়ার থেকে বিদায় নিয়ে রিক্সা নিয়ে চলে যায়। লিয়াকে নিয়ে ড্রাইভার এখনো আসেনি। লিয়া ফোন হাতে কল দিতে যাবে এমন সময় ঠান্ডা গলার আদেশ স্বরূপ বার্তা এলো, ড্রাইভার আঙ্কেল আসবে না? চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, আমার সাথে চলো। লিয়া ঘাড় ফিরিয়ে পেছনে জারিফকে দেখতে পেল। সাদার ওপর কালোর চিকন বর্ডারের শার্ট, কালো প্যান্ট ইন করে পরা, কপালের ওপর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে ঘামে ভিজে লেপ্টে আছে। খোঁচা খোঁচা দাড়ির মাঝে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। এই লুকে জারিফকে খুব আকর্ষণীয় লাগে। লিয়া জারিফের মুখ হবে শান্ত চাহনিতে কিছুক্ষণ চেয়ে রইল। কিয়ৎক্ষণ পরে লিয়া নিজেকে ধাতস্থ করে প্রশ্ন করে উঠল, আঙ্কেল আসবে না, সে খবর আপনি কিভাবে জানলেন? জারিফ লিয়ার পাশে দাঁড়ালো, তেড়া করে বলল, যা বললাম তাই করো। আমি কিভাবে জানলাম সেটা তোমার না জানলেও চলবে। লিয়া মুখ বাঁকালো, দুই হাত বুকে গুজে স্টেট দাঁড়ালো। কিছু বলবে তার আগেই জারিফ ধমকের সূত্রে বলল, এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে বাসায় ফিরতে হবে, আমার কাজ আছে, তাই দেরি না করে চলো। কথাটা বলে জারিফ হন হন করে গাড়ির কাছে হেঁটে যেতে থাকে। লিয়া অবাক হলো, বুকে গুজে হাত দুইটা ঝাড়ি দিয়ে ফেলল। একটু রাগ হলো জারিফের বিহেভে, একবার মনে হলো রাগ করে যাবে না জারিফের সাথে। আবার কিছু ভেবে হাঁটা ধরলো, জারিফের পিছু পিছু হাঁটতে লাগলো। লিয়াকে ভাবাচ্ছে জারিফকে কেমন জানি গম্ভীর লাগছে। উনি কি কোনো কারণে রেগে টেগে আছেন নাকি? লিয়ার ভাবনার মাঝেই জারিফ গাড়ির ডোর খুলে লিয়াকে বসতে বলল। লিয়া গাল ফুলিয়ে উঠে বসলো। জারিফ অপর পাশে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। লিয়া জারিফের দিকে তাকালো না, জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। জারিফ গাড়ি স্টার্ট দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, এরপর থেকে তুমি আমার সাথেই আসবে, সকালে রেডি হয়ে নিচে থাকবে, আমি তোমাকে নিয়ে আসব, আবার দিয়ে আসব। লিয়া অবাক হলো, তবে সেটা বাইরে প্রকাশ করলো না। দৃষ্টি অন্যদিকে রেখেই বলল, হঠাৎই সিদ্ধান্ত, কারণটা জানতে পারি? জারিফ দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছে, দৃষ্টি গাড়ির সামনের কাচ ভেদ করে রাস্তায়। পাশে বসা লিয়াকে সম্পূর্ণ মনোযোগ তার। তড়িৎ গতিতে বলল, হঠাৎ নয়, প্রথম থেকেই তোমাকে বলেছিলাম, বাট তুমিই না করেছিলে। আর সেই সময় আমার এক্সাম ছিল, তারপর থিসিসের ডাটা কালেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জোর করে বলিনি। তবে এখন যেহেতু আপাতত বাড়তি প্রেশার নেই, তাই ভাবছি নিজের বইয়ের সব দায়িত্ব ধীরে ধীরে নিয়েই নেই। লিয়া কিছু না বলে চুপচাপ ঠাই বসে রইল। বাকি রাস্তা দুজনে নিশ্চুপ রয়। বাসার সামনে গাড়ি এসে থামে। জারিফ বলল, আমি আন্টিকে ফোন দিয়ে ড্রাইভারকে আসতে নিষেধ করেছিলাম, বলেছিলাম লিয়া আমার সাথে আছে, আমি দিয়ে যাব। এখন তোমার কাজ থাকবে, তুমি বাসায় আমার কথা বলবে। আমি এখন ফ্রি আছি, তাই আমি একেবারে তোমাকে নিয়ে ভার্সিটিতে যাব, একটু ঘোরা হবে, তবে ব্যাপার না।
লিয়া স্বাভাবিকভাবে ঠিক আছে বলে। অতঃপর জারিফকে ভেতরে আসতে বললে। জারিফ না করে, অন্য সময় আসবো বলে। লিয়াও আর জোর করে না। সন্ধ্যার পর ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল নীল। এমন সময় নাতাশা ড্রয়িং খাতা আর বক্স হাতে এনে এসে দাঁড়ায়। নীল শুয়ে থেকেই নাতাশাকে দেখে দুষ্টামির স্বরে বলল, কি খবর নাতাশা বেবি? আজকেও বোধহয় বাতাসা পাওনি, সেই দুঃখে মুখটা ভার করে রেখেছো বোধহয়। নাতাশা শব্দ করে বক্সটা টি টেবিলের উপর রাখলো। নাক মুখ কুচকে টেনে টেনে বলল, উফ নীল মামু, আবার বাতাসা। নীল এবার উঠে বসলো। নাতাশার গালটা এক হাতে টেনে দিয়ে বলল, আচ্ছা আর বলবো না বাতাসার কথা। তো বলো, তোমার মুখটা এরকম বাংলা পাঁচের মতো হয়ে আছে কেন? কেউ তোমাকে বকেছে? আমাকে নামটা বলো, আমি খুব করে তাকে বকে দেব। নাতাশা একবার ডান দিকে তো আবার বাম দিকে ঘাড় ঘোরালো। না বোধক উত্তর দিল, তার মানে কেউ বকেনি। নীল ফের প্রশ্ন করলো, তাহলে কি হয়েছে সোনা? মন খারাপ দেখাচ্ছে তোমার। নাতাশা ঠোঁট উল্টিয়ে বলল, ড্রয়িং করতে পারছি না, খালামণির পরীক্ষা, খালামণি পড়ছে, তাই খালামণিকে ডিস্টার্ব করিনি। এদিকে কথা খালামণিকে বললাম, সে বলল পারবে না, মামাও তো বাসায় নেই, নানুমণি রান্না রুমে কাজ করছে, এখন আমাকে ড্রয়িংটা শেখাবে কে? নীল সোজা হয়ে বসলো, নাতাশার হাত ধরে নিয়ে নিজের পাশে বসালো। হাসি মুখে বলল, আমি আছি তো, আমি ড্রয়িং শেখাচ্ছি। কি আঁকাতে হবে একবার বলো, আমি দারুণ করে এঁকে দিচ্ছি। নাতাশা চোখ উপরের দিকে উল্টে বলল, তুমি? নীল একটু অবাক হলো। এইটুকু বাচ্চা মেয়েটাও আমার উপর ভরসা করতে পারছে না। এ জীবন রেখে আর কি লাভ? উফ, যেখানে চুল পরিমাণও দাম নেই। আমার তো কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরলেও এই দুঃখ মিটবে না। এসব কথা মনে মনে আওড়ায় নীল। অতঃপর গলা খাকারি দিয়ে বলল, কি আঁকতে হবে আগে বলো, আঁকিয়ে দেখিয়ে দেই নীল কেমন ড্রয়িং পারে। উড়ন্ত পতাকা আঁকতে হবে। স্কেল পেন্সিল নিয়ে খুব মনোযোগ সহকারে আঁকতে থাকে নীল। রং শেষ করে নীল নিজেই চোখ করে দেখতে থাকে। এমন সময় কলিং বেল বাজায়। জাহানারা বেগম গিয়ে দরজা খুলে দেন। জারিফ সন্ধ্যার আগে একটু কাজে বাইরে গিয়েছিল, এখন ফিরল। ড্রয়িং রুমে নীল আর নাতাশাকে দেখে সোফায় এসে ধপ করে বসলো। নাতাশা ড্রয়িং খাতাটা জারিফের সামনে মেলে ধরলো, ঠোঁট উল্টিয়ে বলল, মামা, এটা নীল মামু এঁকেছে, কেমন জানি ঠিক লাগছে না। জারিফ নীলের দিকে একবার চাইলো। নীল মুখটা কাচুমাচু করলো। জারিফ নাতাশাকে বলল, আচ্ছা ঠিক আছে, এটা রাখো, আমি করে দিচ্ছি। জারিফ নতুন করে আঁকতে থাকে। নীল এঁকেছে উড়ন্ত পতাকার মাঝে ঢেউ দেয়নি, স্কেল ধরে সোজা করে এঁকেছে। জারিফ নাতাশাকে দেখিয়ে বলছে আর আঁকছে, স্কেল দিয়ে খুঁটি এঁকে খানিক দূরতে দুইটা করে একটু বাঁকিয়ে টান দিয়ে বাঁশের গিরা নাম বলছে। নাতাশা উৎসুক হয়ে দেখছে। খুঁটিতে কালার করার সময় জারিফ হলুদ রং নেয়। নীল তড়িৎ বলে উঠল, এই ব্রো, বাঁশ সবুজ রঙের থাকে না, তুই হলুদ রং দিচ্ছিস কেন? এই ক্ষেত্রে তুই আমার থেকে পিছিয়ে পড়লি। দেখ, আমি কিন্তু বাঁশে সবুজ রং দিয়েছি, নিশ্চয়ই আমারটা ঠিক। জারিফ চোখ তুলে নীলের দিকে চেয়ে শান্ত গলায় বলল, পাকা বাঁশের রং কি কালারের হয়? সাধারণত পাকা বাঁশই থাকে, কাঁচা বাঁশ নয়, কারণ পাকা বাঁশই সবাই ব্যবহার করে কাঁচা বাঁশের থেকে। আমার ড্রয়িং বইতে তো
ইয়েলো কালারই আছে নীল মামু, তুমি তো উল্টো পাল্টা রং করেছো। নাতাশা দুই হাত কোমরে রেখে বলল। নীল ফের বলল, আরে আমারটা বাস না ভেবে ভাবো লোহার তৈরি ঘুঁটি, আর লোহার তৈরি ঘুঁটিতে যে কোনো রং দিলেই হয়। মূল কথা তো পতাকাটা কিছুর সাথে আটকে রাখা, সেখানে একটা কিছু হলেই হলো। সেখানে আমার মনে হয় বাঁশের জায়গায় ব্যাম্বুর মতো লম্বা দেখতে, আমাদের নীলের সাথে আটকে রাখলে ভালো, আরো ভালো হবে। কথাটা বলতে বলতে যারা এগিয়ে আসে। নীল চোখ পাকিয়ে যারার দিকে তাকায়। যারা ডন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় ধপাস করে বসলো। এর মধ্যে জাহানারা বেগম এসে জারিফকে বললেন। জারিফ জারিফ ছোট করে বলল, হ্যাঁ মা বলো। জাহানারা বেগম সিঙ্গেল সোফায় বসলেন। বললেন, কাল বা পরশু জুয়েলার্সে যাব ভেবেছি, তাই বলছি লিয়াকে নিয়ে আসিস কেমন? ওর পছন্দ অনুযায়ী সব কিছুর অর্ডার দিয়ে আসবো। হাতে তো আর বেশি সময় নেই, এর মধ্যে এক এক করে সব কেনাকাটাও করে ফেলতে হবে। আচ্ছা। পরের দিন স্যার সকল টিচারদের নিয়ে মিটিংয়ে বসেছিলেন। মিটিং শেষে ডিনের ভবন থেকে সবাই এক এক করে বাইরে যাচ্ছেন। কারো কারো ক্লাস থাকায় ক্লাস নিতে যাচ্ছে, কেউ কেউ নিজের কক্ষের উদ্দেশ্যে। মিটিং শেষে কবিতা আর ফারহান পাশাপাশি হেঁটে আসছে আর বিভিন্ন কথাবার্তা বলছে। এমন সময় জারিফকে দেখতে পেয়ে কবিতা আগ বাড়িয়ে কথা বলল। জারিফ সৌজন্যতার খাতিরে দাঁড়িয়ে পড়ল। কবিতা ফারহানকে দেখিয়ে পরিচয় করিয়ে দিল। ফারহানের সাথে কবিতার দেখা সাক্ষাৎ হলেই হাই হ্যালো কুশলাদি বিনিময় হয়। ফারহানকে দেখে জারিফ তপ্ত নিঃশ্বাস ফেলল। এই একটা ব্যক্তিকে কেন জানি জারিফের কাছে অ্যালার্জি লাগে। জমি জমা টাকা পয়সা বা কথা কাটাকাটি কোনো কিছু নিয়েই বোধহয় নেই। তারপরেও অজান্তেই ফারহানকে দেখলে বিরক্ত লাগে জারিফের। কয়েকবার লিয়ার সাথে কথা বলতে দেখার পর থেকেই এই রকম অটোমেটিক বিরক্ত বোধ করে জারিফ ফারহানকে। লিয়ার সাথে অরিনও থাকে, তারপরেও জারিফের কাছে বিষয়টা ভালো লাগে না। জারিফ জোর করে মুখে হাসির রেখা টেনে আনে, স্বাভাবিক কথাবার্তা বলতে থাকে। এমন সময় ফারহানের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট থাকায় কেঁপে উঠল। ফারহান পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে ফোনের সাথে পকেটে থাকা পায়েলটা বের হতেই নিচে পড়ে যায়। তড়িঘড়ি করে ফারহান পায়েলটা তুলতে নেয়। জারিফের দৃষ্টি যায় নিচে পড়া পায়েলের দিকে। ফারহান দ্রুত তুলে ফের পকেটে রাখতে নেয়। কবিতা টিপ্পনি কেটে বলল, কি ব্যাপার মিস্টার ফারহান, মেয়েদের পায়েল আজকাল পকেটে নিয়ে ঘুরছেন? বিষয়টা তো মোটেই সুবিধার ঠেকছে না। দ্রুতই বিয়ের ইনভাইট পাচ্ছি নাকি ডুবে ডুবে জল খেয়েই যাবেন? কোনটা? দোয়া করবেন যাতে দ্রুত ইনভাইট করতে পারি। আচ্ছা, আমি একটু আসছি। হাতের ফোনের দিকে ইশারা করে দেখিয়ে ফারহান দ্রুত বিষয়টা এড়িয়ে গেল। কল রিসিভ করে কথা বলতে বলতে ফারহান চলে যেতে থাকে। প্রথমে মিটিং থাকায় আগে ডিন স্যার এখানে আসে। এখানে লিয়া বা অরিন কারো সাথেই দেখা হয়নি ফারহানের, তাই পায়েলটা ফেরত দিতে পারেনি এখনো। জারিফের যেন বিস্ময় কাটছেই না। জারিফের তীক্ষ্ণ নার্ভ বলছে, পায়েলটা হুবহু লিয়ার পায়েলের অনুরূপ। এটা কি লিয়ার হলে ফারহানের কাছে গেল কিভাবে? এই প্রশ্নগুলো জারিফের মনে উকি দিতে থাকে। জারিফ নিজের কক্ষে গিয়ে চেয়ারের হেডে ঘাড়টা রাখলো, বারবার ভাবতে লাগলো। অবশেষে জারিফ সিদ্ধান্ত নেয়, আগে লিয়ার কাছ থেকে পায়েলের খবর জানতে হবে। লিয়ার পায়ে পায়েল আছে কি নেই, কারণ একই পায়েল আরও অনেকের থাকতে পারে। জারিফের যেন আর তর সইছে না। জারিফ একজন কর্মচারীকে দিয়ে লিয়াকে ডাকতে পাঠায়। লিয়ার ফোনে কল দেয়, কিন্তু রিসিভ হয় না। হয়তো ফোনে ব্যাগে সাইলেন্ট করা আছে, কারণ ভার্সিটিতে আসলে
লিয়া সব সময় ফোন সাইলেন্ট রাখে, এটা জারিফ জানে। একটা ক্লাস শেষে লিয়া আর অরিন বসে এটা সেটা কথা বলছে। লিয়া আফসোস করে বলছে তার পায়েলটা গতকাল বাসায় যাওয়ার পর থেকে আর পায়ে দেখতে পায়নি, হয়তো বাইরেই হারিয়েছে। এমন সময় একজন এসে বলল, এনাবুল জান্নাত খান লিয়াকে। লিয়া উঠে দাঁড়ালো, বলল, আমি। আয়মান জারিফ স্যার আপনাকে ডেকেছেন। কথাটা হলে লোকটা চলে গেল। কিছু স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে গল্পগুজব করছে, কেউ আবার রুমেই। লিয়ার পিছন থেকে ব্যাকা করে এক মেয়ে বলে উঠল, এদের হয়েছেটা কি? গতকাল ফারহান স্যার ডাকলো, আজকে জারিফ স্যার। সব ইয়াং টিচাররা একেই কেন নিজ চেম্বারে ডাকছে? ব্যাপার স্যাপার কি? কিছু মেয়েদের চরিত্রও এরকম, সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ানো। সব ইয়াং স্যারেরা রূপ দেখে ফিদা হয়েছে হয়তো। কথা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল মেয়ে দুইটা। রাগে লিয়ার চোখ মুখ লাল হয়ে যায়। রাগে লিয়ার ফর্সা মুখটা মুহূর্তেই লাল হয়ে যায়, জল শক্ত হয়ে আসে। লিয়া চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলল, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। অরিন দাঁত কিরবির করে মেয়ে দুইটাকে উদ্দেশ্য করে কড়া কিছু বলবে, এমন সময় লিয়া চোখ দিয়ে ইশারা করে নিষেধ করল। অরিন রাগে গজগজ করতে করতে নিশ্চুপ রইল, তবে কিছু করা কথা পেটের ভেতর গুড় গুড় করছিল। এই লিয়া ইশারায় বারণ না করলে অরিন এতক্ষণ উপযুক্ত পাল্টা জবাব দিয়ে ডিটারজেন্ট ছাড়াই ক্লিন করে দিত। অরিন মনে মনে এসব ভাবতে থাকলো। লিয়া পিছন ফিরল, মেয়ে দুইটার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা গলায় বলল, তোমরা সব কিছু জানো না, আর না জেনে এরকম কথা বলা সাজে না। কারণ না জেনে শুনে কিছু বললে সেটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর এই মুহূর্তে তোমরা যেটা বলতে তা বলে নিজেদের কুরুচিপূর্ণ মনের প্রকাশ ঘটালে। একজন সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে আগে তার সম্পর্কে জানা জরুরি, আর অবশ্যই জানাটা সঠিকই হতে হবে। তুমি মনে করলেই ভাবলেই সেটা রাইট হবে না। নোংরা কথা বলে নিজেদেরকে নিচু মনেরই পরিচয় দিলে এটা হচ্ছে কুরুচিপূর্ণ ব্যক্তিত্বের প্রকাশ। এছাড়া ভালো কিছুই খুঁজে পেলাম না তোমাদের কথায়। যার মন মানসিকতা যেমন তার চিন্তা ভাবনা তো সেরকমই হবে। লিয়ার কথা শুনে মেয়ে দুইটার মুখটা থমথমে হয়ে যায়। প্রতি উত্তরে বলার মতো কিছুই খুঁজে পেল না, সাথে অপমানিত বোধ করল। লিয়া ঠান্ডা মস্তিষ্কে উপযুক্ত জবাব দিয়েছে এটা অরিন মনে মনে লিয়াকে বাহবা দেয়। মেয়ে দুইটা বেশ লজ্জিত হয়, দৃষ্টি আপনা আপনি নত হয়ে যায়। লিয়া আর কোনো বাক্য প্রয়োগ না করে অরিনকে ইশারা করলো যাওয়ার জন্য। অরিন ইতস্তত বোধ করে না করলো। লিয়া এক প্রকার জোর করেই অরিনকে সাথে নিয়ে আসতে লাগলো। করিডোর দিয়ে যাওয়ার সময় ফারহানের সামনাসামনি পড়ে। লিয়া সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে আসতে নেয়। এমন সময় ফারহান ডেকে উঠল, এই লিয়া 1 মিনিট ওয়েট। লিয়া পা থামলো, ঘাড় ফেরালো, অরেঞ্জ চিকন ভ্রুযুগল কুঁচকে রইল। ফারহান 2 কদম এগিয়ে আসলো। ফারহান পকেট থেকে পায়েলটা বের করে লিয়ার সামনে মেলে ধরলো, কিছুটা জড়তা নিয়েই বলল, ইয়ে মানে এটা তোমার? লিয়া পায়েলটা দেখে অবাক হলো, সাথে খুশিও হলো বটে। হারিয়ে যাওয়া জিনিস পাওয়া গেলে সবারই ভীষণ ভালো লাগে, হোক না সেটা সামান্য দামি, তাতে কি। আর এই পায়েলটা লিয়ার অনেক দিনের রাজিয়া সুলতানা বানিয়ে দিয়েছিলেন। খুঁজে না পাওয়াতে লিয়ার ভীষণ মন খারাপ হয়েছিল। এখন নিজের পায়েলটা ফারহানের হাতে দেখে লিয়ার চোখ মুখ খুশিতে চকমক করে উঠল। পরক্ষণে কিছু ভেবে ঠোঁট কামড়ে ধরল, অবাক গলায় নম্র স্বরে ফারহানকে উদ্দেশ্য করে শুধালো, স্যার এটা আপনি কোথায় পেলেন? ফারহান স্মিত হাসল,
সে বলল, কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, আগে বলো তোমার কিনা। লিয়া দুদিকে ঘাড় নাড়ি হ্যাঁ সূচক বলল। ফারহান লিয়ার হাতে ফাইলটা ধরিয়ে দিতে দিতে বলল, অ্যাগ্রোনমির ফিল্ডে পেয়েছিলাম, মনে হলো তোমার পায়ে হয়তো দেখেছিলাম, তুলে রেখেছিলাম। ভাবলাম আগে তোমার থেকে শুনে নেই, তারপর তোমার না হলে গবেষণাগারে কোনো কর্মচারীর কাছে দিতাম, ওরা যা হয় তাই করতো। যাকগে, আমার ফার্স্ট ধারণা হবে, তবে ঠিক হলো। এটা তোমার ওই। লিয়া মৃদু স্বরে বলল, থ্যাঙ্কস স্যার, এটা আমার খুব প্রিয় ছিল। ফারহান বিনিময় মৃদু হাসল, অতপর নিজের রুমের দিকে যেতে লাগলো। লিয়া অরিন দুজনে জারিফের দিকে যেতে লাগলো। রুমের কাছাকাছি আসতেই অরিন বলল, এই লিয়া, আমি এখানে ওয়েট করছি, তুই ফার্স্ট ফার্স্ট স্যারের সাথে দেখা করে আয় কেমন। লিয়া বলার জন্য বলল, তুইও চল। অরিন দুদিকে মাথা ঘোরালো, তৎক্ষণাৎ বলল, স্যার তোকে ডেকেছে, তুই যা। আমার নাম তো আর বলেনি, সো আমি ভেতরে যেতে পারবো না ইয়ার। তবে স্যারের ওপর ভরসা হচ্ছিল না। সেদিন মাত্র 10 মিনিট দেরি হওয়ার পর পানিশমেন্ট দিল, তাই তোকে একলা ছাড়তে ইচ্ছে করলো না, সেই জন্য এই পর্যন্ত তোর সাথে আসলাম। যা গিয়ে দেখ স্যার কি বলে। স্যারের খারাপ কোনো ইন্টেনশন থাকলে তুই সেসবের ছিটে ফোটাও যদি টের পাস, সাথে সাথে আমাকে ডাকিস। তবে আমি রকেটের গতিতে হাজির হব, আমি বাইরে আছি। অরিনের কথা শুনে লিয়া ঠোঁট টিপে হাসলো, আর কথা না বলে লিয়া চোখের পলক ফেলল, ইশারায় ঠিক আছে বোঝায়। অতপর পা বাড়ায়। মাথার ওপর থাকা সিলিং ফ্যানটা শোঁ করে শব্দ তুলে বাতাস দিয়ে যাচ্ছে। জারিফ চেয়ারের হেডে কাতটা রেখেছে, দুই হাত চেয়ারের হাততলের ওপর। জারিফের মানসপটে বারংবার জলজল করে ভেসে উঠছে সেদিন ফারহানের রুম থেকে লিয়ার বের হওয়ার দৃশ্য, আবার বিভিন্ন সময় লিয়াকে ফারহানের সাথে দাঁড়িয়ে কথা বলা দেখার দৃশ্য। জারিফের মনে হচ্ছে একজন টিচারের সাথে তার ছাত্রী কথা বলতেই পারে, কোনো দরকারে তার চেম্বারে যেতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। এটাকে অস্বাভাবিক নজরে দেখার কোনো দরকারই নেই। পরক্ষণেই জারিফের মনে আবার নেগেটিভ চিন্তার উদ্বেগ হয়। ফাইলটা যদি লিয়ারই হয়, তবে সেটা ফারহানের কাছে কিভাবে? এটা কি শুধুই কোইন্সিডেন্সলি? জারিফের ভাবনার ছেদ ঘটে মৃদু আওয়াজে। লিয়া দরজার দাঁড়গোড়ায় দাঁড়িয়ে হালকা কেশে এহেম এহেম শব্দ করে জারিফের দৃষ্টি আকর্ষণ করে। জারিফ সোজা হয়ে বসলো, চোখ তুলে লিয়ার দিকে চাইলো। লিয়া বিনিময় চমৎকার হাসলো। লিয়া এগিয়ে যেতে থাকলো। লিয়া এগিয়ে গিয়ে টেবিলের কাছাকাছি দাঁড়ালো, মিষ্টি হেসে মজার ছলে বলল, তো বলুন মাস্টার মশাই, কি জন্য হঠাৎ জরুরি তলব পাঠিয়েছেন? হঠাৎ কি দরকার পড়লো? এমনই সময় তো চলাচল করেন সামনাসামনি, পড়লেও চিনেন না, এমন অ্যাটিটিউড নিয়ে থাকেন, তা আজ হঠাৎ? কথাটা শেষ করে লিয়া ঘন ঘন চোখের পলক ফেলে উত্তরের আশায় রইল। জারিফ ইশারা করে সামনের চেয়ার দেখিয়ে বলল, বসো। লিয়া চেয়ারে বসলো। জারিফ দুই হাত টেবিলের ওপর ভাঁজ করে রাখলো। জারিফ দোটানায় পড়ল, এখন লিয়াকে কিভাবে বলবে? সরাসরি পায়েলের কথা জিজ্ঞেস করলে লিয়া কি ভাববে? সরাসরি পায়েলের বিষয়ে কিছু জিজ্ঞেস করা আদতেও ঠিক হবে কি? জারিফ দ্রুত ভ্রুয়ের মাঝে ভাঁজ ফেলে এইসব হেনতেন ভাবনায় নিমজ্জিত হয়। লিয়া জারিফের থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কিঞ্চিত বিরক্ত হলো। কাঠের টেবিলের ওপর মোটা কাঁচ দেওয়া, কাঁচের নিচে সাদা তুলতুলে ফর্ম জাতীয় কিছু রাখা। মোটা কাঁচটা শুধু স্বচ্ছ দেখাচ্ছে,
লিয়া টেবিলের উপর হাতের কনুই ভর দিয়ে থুতনিতে হাত রাখলো। মৃদু স্বরে বলল, জারিফ। লিয়ার ডাকে জারিফের ধ্যান ভাঙলো। জারিফের কেমন যেন এলোমেলো লাগছে, না পারছে সহজেই প্রশ্নটা করতে, আর না পারছে লিয়ার সাথে সহজ হতে। অজান্তেই কোথা থেকে যেন অদৃশ্য এক বেড়া এসে ঢেকেছে দুজনের মাঝে। সেই অদৃশ্য বেড়া জাল রাখতে চায় না জারিফ। মনে মনে সিদ্ধান্ত নেয়, কোনো কিছু না দেখে অনুমানের উপর ভিত্তি করা ঠিক নয়। পায়েলের এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়াটাই বেটার হবে। লিয়াকে এই সব নিয়ে প্রশ্ন করলে লিয়ার মনে আমার প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। লিয়া ভাবতে পারে আমি হয়তো ওকে সন্দেহ করছি, তাই এই চ্যাপ্টারটা মাথা থেকে ফেলে দেওয়াই ভালো। এসব কথা মনে মনে ভেবে মাথা ঝাড়লো জারিফ। লিয়ার মুখশ্রীতে পূর্ণ দৃষ্টিতে চাইল, মজার ছলে বলল, ক্যাম্পাসে আসো তুমি, টিচার হই তোমার, তাই এভাবে ডাকা শোভা পাচ্ছে না। রেসপেক্ট দিয়ে অন্তত কথা বলো। লিয়া মুখ বাঁকালো, দুই হাত টেবিলের ওপর রাখলো, ঠোঁট উল্টে বলল, ছাত্রীকে যদি চেম্বারে বসিয়ে নিষ্পলক চাহনিতে চেয়ে থাকেন, তাহলে ছাত্রী তো স্যার হিসেবে ট্রিট না করে প্রেমিক হিসেবে ট্রিট করবেই। আগে নিজের ক্যারেক্টার ঠিক করুন মিস্টার, তারপর এক্সপেক্ট আশা করবেন। এর আগে নয় স্যার। শেষে একটু টেনে বলে লিয়া। জারিফ চমৎকার হাসলো। জারিফকে কিছু বলার সুযোগ না দিয়ে লিয়া ফের শুধালো, কি জন্য ডেকেছেন বলুন? ক্লাসের সময় হয়ে আসছে, ফার্স্ট বলুন। জারিফ এক হাত চুলের মধ্যে আঙ্গুল চালনা করে নিল, ঠোঁট কামড়ে ধরে কিছু ভেবে নিয়ে বলল, মা বলছিল তোমাকে নিয়ে জুয়েলার্সে যাওয়ার কথা, আগামীকাল রেডি থেকো, আমি গিয়ে নিয়ে আসবো। লিয়া অবাক হলো, এই কথাটা বলার জন্য লোক দিয়ে ডেকে এইখানে এনেছে, অদ্ভুত। লিয়া অবাক গলায় বলল, এটা বলার জন্য? এ কথা তো ফোনেও বলতে পারতেন, বা যাওয়ার সময় গাড়িতেও বলা যেত, এর জন্য কেউ ডেকে পাঠায়, আশ্চর্য। জারিফ অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, আসলে মা গতকালকে বলেছে, মনে থাকে না, এখন মনে পড়লো তাই তোমাকে জানিয়ে রাখলাম। প্রসঙ্গ পাল্টাতে জারিফ তড়িৎ গতিতে বলে উঠল, তোমার ক্লাস আছে না এখন? কি 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 ক্লাস আছে? সময় হয়ে গিয়েছে তো। লিয়ার সময় দেখে নিয়ে প্রতি উত্তরে বলল, এই তো সময় হয়ে গিয়েছে প্রায়, এখন সয়েল সায়েন্স ক্লাস। লিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ বলে উঠল, এই রে, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। আমার পায়েলটা হারিয়ে গিয়েছিল, তবে কপাল ভালো পাওয়া গিয়েছে। হারালেও অবশেষে ঘুরে ফিরে পায়েলটা আমার কাছেই আছে। বিষয়টা ইন্টারেস্টিং না? শেষের কথাটা বলে লিয়া জারিফের মুখে চেয়ে রইল। সয়েল সায়েন্স ক্লাসের কথা শুনে জারিফের মাথায় ফের ফারহানের বিষয়টা টপ করে উঠল। সাথে লিয়ার মুখে পায়েল হারানোর ঘটনা শুনে জারিফ শিওর হয় ফারহানের কাছে থাকা পায়েলটাই লিয়ার ছিল। অটোমেটিক রাগের সৃষ্টি হতে থাকে জারিফের। লিয়া বলল, ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমি আসছি এখন, পরে আপনাকে সবটা বলবো। এই বলে লিয়া যেতে নিবে, এমন সময় জারিফ গম্ভীর গলায় বলল, ক্লাস করতে হবে না তোমাকে। জারিফ এহেন কথায় লিয়া অবাক হলো। লিয়া ভাবলো জারিফ মজা করছে হয়তো। লিয়া জারিফের দিকে এক পলক চাইলো। জারিফের মুখ গম্ভীর দেখাচ্ছে। খানিক আগের মানুষটার ফর্সা মুখটা মুহূর্তেই যেন অমাবস্যা নেমেছে। লিয়া অবাক গলায় ফের বলল, আপনি নিশ্চয়ই মজা করছেন, হঠাৎ এমন ক্লাস করতে নিষেধ করছেন যে? এই ক্লাসটা করার দরকার নেই, বাকি ক্লাস করে নিও। কিন্তু কেন? কেনর জবাব জারিফের জানা নেই। তারপরেও কেন জানি ফারহানকে জারিফের সহ্য হচ্ছে না।
জারিফের ইচ্ছে করছে ফারহানের থেকে লিয়াকে শত শত মাইল দূরে রাখতে। লিয়ার আশেপাশে ফারহানকে আর সহ্য করতে পারছে না। ফারহানের ক্লাসটাই করতে দিতে ইচ্ছে হচ্ছে না জারিফের। জারিফ চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল। জারিফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। জারিফ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। পরক্ষণে জারিফের মনে হয় একটু বেশি হয়তো ভাবছে জারিফ। টিনএজারদের মতো চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে। এভাবে লিয়াকে জোর করে বলে হয়তো ক্লাসটা না করাতে পারে, তবে এটা কোনো বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষের কাজ নয়। জারিফ স্বাভাবিকভাবে বলল, এমনি মজা করে বলেছি, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যাও তুমি। কথাটা শেষ করে জারিফ জোর করে হাসার চেষ্টা করলো। লিয়া বিনিময় মিষ্টি হাসি উপহার দিল। গুটি গুটি পা ফেলে প্রস্থান করলো। লিয়া যাওয়ার দিকে একদৃষ্টে চেয়ে রইল জারিফ। লিয়ার সাথে স্বাভাবিক কথা বললেও ভেতরে ভেতরে জারিফকে খুব ভাবাচ্ছে। জারিফ মনে মনে আওড়ায়, লিয়াকে যতটা চিনি জানিও তো এরকম ক্যারেক্টারের মেয়ে না। শুধু শুধু সন্দেহ করা ঠিক হবে কি? আবার মস্তিষ্ক বলে উঠল, বিভিন্ন আড্ডায় বন্ধুরা বলতো মেয়ে মানুষকে যে পাত্রেই রাখা হয় সেই পাত্রই নাকি আকার ধারণ করে। মেয়ে মানুষের মন পাল্টাতে নাকি সময় লাগে না। জারিফের সত্তা তড়িৎ বলে উঠল, তবে সব কথাই সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা মানতে হবে। জারিফের আর কোনো কিছু ভাবতে ইচ্ছে করলো না। যত ভাবছে তত নিজেকে এলোমেলো লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। যাওয়ার সময় গাড়িতে লিয়া জারিফকে লক্ষ্য করলো, কেমন জানি চুপচাপ, মুখটা মলিন হয়ে আছে। লিয়া ম্লান স্বরে শুধালো, আপনার কি শরীর খারাপ লাগছে? না মানে কেমন যেন ঠিকঠাক লাগছে না, বাকি কিছু নিয়ে টেনশন। জারিফ ড্রাইভ করতে করতে দৃষ্টি সামনে রেখে রাশভারী কণ্ঠস্বরে বলল, না ঠিক আছে, মাথাটা ধরেছে। গাড়ি লিয়াদের বাসার সামনে থামলো। লিয়া সিট বেল্ট খুলতে খুলতে বলল, আজকে নামুন, ভেতরে চলুন, মাথা ধরেছে যেহেতু বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে যাবেন। জারিফ লিয়ার দিকে চেয়ে বলল, না লিয়া, বাসায় গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এখন একটা শাওয়ার নেওয়ার খুব প্রয়োজন, সেই জন্য হলেও বাসায় যেতে হবে। আসি, এমনিতেও কালকে আসতে হবে। লিয়া মৃদু স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাবেন, গিয়েই ফোন করে জানাবেন কিন্তু। জারিফ বাসায় গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। সাদা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে থাকে এমন সময় বিছানার উপর থাকা ফোনটা সন্ধে বেজে উঠল। জারিফ রিসিভ করে বলল, হ্যাঁ বলো, বাসায় গিয়ে জানালেন না তো? আমি আপনার ফোনের জন্য ওয়েট করছিলাম, মাত্র শাওয়ার নিয়ে বের হলাম, কথা ছিল গিয়েই জানাবেন। আচ্ছা যাকগে, সব বাদ দেন, আপনার হেডেক কমেছে? না কমলে মেডিসিন নিন। মেডিসিন নিতে হবে না, ঘুমালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা লিয়া ঠিক আছে, আমি তোমার সাথে পড়া কথা বলবো, এখন রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জারিফ কল কাটলো, ফোনটা বিছানায় রাখলো, গায়ে টি শার্ট জড়ালো, চুলগুলো পরিপাটি করে নিল। মাথাটা সত্যিই জারিফের ধরেছে খুব, মাথার ভেতর ধপধপ করছে, এখন একটু বিশ্রাম করে প্রয়োজন। জারিফ দরজার দাঁড়গোড়ায় দাঁড়িয়ে হাঁক ছেড়ে ডেকে বলল, মা, চারুকে দিয়ে এক মগ কফি পাঠিয়ে দাও তো, কড়া করে দিতে বলো। জারিফ বিছানায় পা ঝুলিয়ে বসলো, এক হাত বিছানার সাথে ঠেস দিয়ে রাখলো। এর আগে কখনো এতটা খারাপ লাগা উপলব্ধি হয়নি জারিফের। আজকে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। পেপার, পত্রিকা, ন্যাশনাল মিডিয়া জুড়ে এখন অহরহ সামাজিক কার্যকলাপের নিউজ থাকে। কেন জানি না চাইতেও আজ সেসব নিউজ বারবার মনে উঠছে, আর অদ্ভুত সব চিন্তা হচ্ছে। এমন অদ্ভুত চিন্তা ভাবনা হওয়ায় জারিফ নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছে।
এমন সময় জাহানারা বেগম দরজার আড়গোড়ায় দাঁড়িয়ে বললেন, জারিফ বাবা ভেতরে আসিস। জারিফ ঘাড় ঘুরিয়ে দরজার দিকে চেয়ে বলল, মা আসো। জাহানারা বেগম জারিফের সামনে দাঁড়িয়ে কফিটা জারিফের হাতে দিলেন। জারিফ কফির মগটা হাতে নিয়ে বলল, চারুকে দিয়ে বানিয়ে পাঠালেই হতো, এই গরমে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। জাহানারা বেগম জারিফের পাশে বসলেন, মৃদু হেসে বললেন, মায়েরা কখনো সন্তানের জন্য কিছু করতে কষ্ট পায় না। এখন তো খুব বড় হয়ে গিয়েছিস, মুখ ফুটে কোনো আবদার করিস না, রাতে মাঝে মাঝে কফি নিজেই বানিয়ে নিস দেখি, মায়ের ঘুম ভাঙিয়ে ডাকিস না, মায়ের কষ্ট হবে দেখে। বাবা মা সহ পরিবারের সবার জন্য দায়িত্ব পালন করিস। আমার বাচ্চারা দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে, এখনো মনে পড়ে তোদের ছোটবেলার কথা, মনে হয় এই তো কদিন আগের কথা। জাহানারা বেগম পুরনো স্মৃতি চারণ করতে থাকেন। জারিফ মগে থাকা শেষ কফিটুকু ঢকঢক করে গিলে নেয়। মগটা টেবিলের উপর রেখে জারিফ বিছানায় মায়ের কোলের উপর মাথাটা রাখলো। জাহানারা বেগম জারিফের চুলের ভাঁজে হাত গলিয়ে দিলেন। জাহানারা বেগম ছেলের চুলের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। জারিফ মায়ের কোলে মাথা রেখে চোখ দুটো বন্ধ করলো। জাহানারা বেগম বুঝতে পারলেন ছেলের কিছু একটা হয়েছে। জাহানারা বেগম কণ্ঠে শীতলতা নিয়ে আদুরে স্বরে বললেন, জারিফ বাবা, তুই কি কোনো কিছু নিয়ে চিন্তিত, নাকি শরীর খারাপ? তোকে কেমন জানি অন্যমনস্ক লাগছে। জারিফ ছোট করে শ্বাস টেনে নিয়ে বলল, না মা, ঠিক আছে, মাথাটা ধরেছে একটু, এছাড়া তেমন কিছু না। জারিফের কথাটা জাহানারা বেগমের তেমন বিশ্বাস হলো না। ছেলে বড় হয়েছে, যথেষ্ট ভালো মন্দ বোঝার জ্ঞান বুদ্ধি হয়েছে, তাই আর জোর করলেন না। কোনো সমস্যা হলে ছেলে নিজেই ঠিক করতে পারবে, এটা ভেবে নিজেকে আশ্বস্ত করলেন জাহানারা বেগম। জাহানারা বেগম জারিফের মাথায় হাত বুলাতে বুলাতে ফের বললেন, লিয়াকে বলেছিস কালকে যাওয়ার কথা? জারিফ ছোট করে বলল, হুঁ। জাহানারা বেগম ফের মায়াবায় সুরে বললেন, জারিফ বাবা নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলতে চাচ্ছে। বড় হয়েছিস, উচ্চ শিক্ষিত হয়েছিস, ভালো মন্দ বাছ বিচার করার ক্ষমতা তোর আছে, তবে সংসার জীবন সম্পর্কে অভিজ্ঞতা হয়তো খুব কমই আছে। সংসার জীবন শুরু করতে যাচ্ছিস, সংসার করা এতটা সহজ বিষয় নয়, আবার হয়তো খুব সহজও। দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস, শ্রদ্ধা সমীহ থাকতে হয়, তাহলে হয়তো একসাথে চলাটা সহজ হয়ে যায়। সংসার করতে গিয়ে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি সব হয়েই থাকে, তবে ইগোটাকে বড় না করে দেখে নিজে থেকে সব কিছু মিটমাট করে নিতে হয়। আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিতে নেই। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সকল বিষয়ে কারো কাছে শেয়ার করতে নেই। এখনকার সময় মানুষ এসবের সুযোগ নিয়ে আরো উস্কানিমূলক কথা বলে সুযোগ নেওয়ার চেষ্টা করে। স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় বন্ধন হলো বিশ্বাস। শুধু বিশ্বাস স্বামী স্ত্রী নয়, প্রত্যেকটা সম্পর্কেই আলাদা আলাদা জায়গা থেকেই বিশ্বাস থাকাটা জরুরি। আর সবশেষে বলবো, কখনো কিছু নিয়ে হতাশ হতে নেই। সৃষ্টিকর্তা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে সবুর করতে হয়। জীবন কখনো স্মুথলি হয় না, জীবনের বাঁকে বাঁকে সমস্যা থাকে, তবে আমাদের সবারই উচিত বুদ্ধি দিয়ে ধৈর্যের সাথে সকল সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়া আর সমস্যার সমাধান করা। এতক্ষণে বুকের ভেতর জমে থাকা কষ্টটা যেন মুহূর্তেই কমতে লাগলো। জারিফের নিজেকে একটু হলেও হালকা মনে হচ্ছে। লিয়া এমন একটা মেয়ে যাকে কিনা এক বাক্যে সবাই আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন একটা মেয়ে বলতে ব্রাউন্ড। যাচাই বাছাই না করে তার প্রতি হুট করে সন্দেহ করা মোটেই ঠিক নয়। জারিফ ভাবে আগে লিয়ার সাথে এ ব্যাপারে কথা বলা দরকার, ফারহানের সাথে বিভিন্ন সময় কথা বলা,
চেম্বারে যাওয়া আর ফাইলটা ফারহানের কাছে থাকা, এসব বিষয় ক্লিয়ার হওয়া জরুরি। জাহানারা বেগমের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে থাকতে থাকতে এক পর্যায়ে জারিফ ঘুমিয়ে পড়ে। জাহানারা বেগম কোল থেকে জারিফের মাথাটা বালিশের ওপর আলতো করে রাখলেন। সারাদিন ব্যস্ততার মাঝে থেকে ছেলেটা আজ বোধহয় একটু বেশি ক্লান্ত ছিল, আজ অবেলায় ঘুমিয়ে পড়ল। এসব ভাবতে ভাবতে জাহানারা বেগম জানালার পাশে দাঁড়ালেন। পরন্ত বিকেলের এক ফালি রোদ জানালা গলিয়ে রুমে এসে পড়ছে। জানালার দামি আভিজাত্যপূর্ণ রুচিশীল সফেদ রঙা পর্দাটা বাতাসে মৃদু দোল খাচ্ছে। জাহানারা বেগম পর্দাটা এক হাতে টেনে দিলেন, এসব পাওয়ার একটু কমিয়ে দিলেন। পরন্ত বিকেল হলেও বাইরে অসহনীয় গরম পড়েছে। পরে যান্ত্রিক যন্ত্রগুলোর জন্য গরমের তীব্রতা এতটা উপলব্ধি হয় না। রুমটা এবার একটু অন্ধকারাচ্ছন্ন করে রাখলেন। ছেলেটা ঘুমাক। মনে মনে আউড়িয়ে জাহানারা বেগম জারিফের দিকে ফের এক নজর চেয়ে রুম থেকে প্রস্থান করলেন। শুক্রবারের দিন বিকেলে লিয়াকে জুয়েলার্সে গহনার অর্ডার দিতে নিয়ে গিয়েছিল জারিফ। জাহানারা বেগম, নিরুপমা বেগম আর যারা আগে থেকে ওয়েট করছিল। জারিফ লিয়াকে আনতে আসে। লিয়াকে নিয়ে যাওয়ার সময় জারিফ লিয়াকে প্রশ্ন করে, ফাইলটা ফারহানের কাছে কিভাবে ছিল। লিয়া প্র্যাকটিক্যাল ক্লাসে হারিয়ে ফেলে বলে, আর ওখান থেকেই ফারহান পেয়েছে সেটা জানায়। জারিফ কৌশলে বলে, তোমাকে এতদিন ফারহানের রুম থেকে আসতে দেখলাম। সয়েল সায়েন্স সাবজেক্ট তোমার প্রবলেম হচ্ছে কি? লিয়া স্বাভাবিকভাবে জানায়, আসলে প্রবলেম আমার নয়, প্রবলেম আমার ফ্রেন্ড অরিনের। লিয়া অরিনের পাগলামির কথা বলতে থাকে। সব শুনে জারিফ নিজেই লজ্জিত হয়। আসলে চোখের দেখা আর সঠিক বিষয়টা জানার মধ্যে অনেক সময় আকাশ পাতাল তফাৎ থাকে। সবাই মিলে গহনার অর্ডার দিয়ে রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স করে সন্ধ্যার পর বাসায় ফেরে। জারিফ লিয়াকে ড্রপ করে দিয়ে যায়। আজ রবিবার মধ্য দুপুর। টিএসসির ক্যান্টিনে বসে আছে কবিতা, ফারহান পাশাপাশি, অপর পাশে জারিফ। জারিফ বারবার ঘাড় ফিরিয়ে চাইছে। এর মধ্যে কবিতা টিস্যু দিয়ে কপালটা মুছতে মুছতে বলল, মিস্টার জারিফ, আজ হঠাৎ নিজে থেকেই লাঞ্চের অফার দিলেন, ব্যাপার স্যাপার কি? ট্রিট দিলেন নাকি? কোনো বড় সড়ো গুড নিউজ আছে নিশ্চয়। জারিফ মৃদু হাসলো, নির্বিকার ভঙ্গিতে বলল, হয়তো। ফারহান বলল, জারিফ সাহেব কি কারোর জন্য ওয়েট করছেন নাকি? বারবার গেইটের দিকে তাকাচ্ছেন যে, তাই বললাম আর কি। জারিফ কিছু বলার আগেই কবিতা বলে উঠল, ও তার মানে আজকে লাঞ্চের দাওয়াত শুধু আমরা দুজনই পাইনি, আরও কেউ আছে। তবে সে কে মিস্টার জারিফ? আমাদের ওই কলিগ নাকি বাইরের কেউ? ওয়েট, মিস কবিতা চলে আসবে এক্ষুনি। কবিতা ঠোঁট উল্টে করে বলল, কে? জারিফ কল লিস্টে গিয়ে সবার উপরে থাকা কাঙ্ক্ষিত নম্বরে কল করলো। রিসিভ করে পাশ থেকে মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসলো, এই তো এসে গিয়েছি 1 মিনিটের মধ্যেই। ওকে, তাড়াতাড়ি আসো, অপেক্ষায় আছি। জারিফ কল কাটলো। ফারহান কবিতার সাথে হাসি মুখে কথা বলতে লাগলো। জারিফ লিয়া দুজনে মিলে একসাথে ইনভাইটেশন কার্ড দিবে। মিনিট খানেক পর জারিফ ঘাড় ফিরিয়ে ফের চাইতেই লিয়া আর অরিনকে দেখতে পায়। জারিফ উঠে দাঁড়ালো, এক হাত কিঞ্চিত উঁচু করে ডাকলো, এই লিয়া, এদিকে। লিয়া ডাকটাকে ফলো করে তাকিয়ে জারিফকে দেখে স্মিত হাসলো, এগিয়ে আসতে লাগলো। অরিন অবাক হলো। লিয়া বলল, আজ ওর বরের সাথে আলাপ করিয়ে দিবে। আর স্যার ম্যামরা একসাথে বসে আছে। সেখান থেকে জারিফ স্যার কেন লিয়াকে ডাকছে অদ্ভুত। সেদিন লিয়াকে কয়েকবার জিজ্ঞেস করা হয়েছিল, জারিফ স্যার কি বলল?
লিয়া বলেনি, এড়িয়ে গিয়েছিল। লিয়া জারিফের সামনাসামনি দাঁড়ালো। ফারহান অবাক হলো, জারিফ লিয়াকে কেন রাখলো এইভাবে? কবিতা মুখটা কালো করলো, মনে মনে আওড়ালো, মিস্টার জারিফ আমাদের মাঝে স্টুডেন্টদেরকে কেন আনছে? আশ্চর্য, মেয়েটাও কি আমাদের টেবিলে বসবে নাকি? নিশ্চয়ই ওর জন্যই ওয়েট করছিল জারিফ। তবে আমাদের কলিগদের মাঝে এই মেয়েটাকে মেনে নেওয়া যাচ্ছে না। এসব কথা মনে মনে ভাবতে থাকে কবিতা। ভদ্রতার খাতিরে মুখে এসব বলতে পারলো না, তবে মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বিরক্ত হচ্ছে। ফারহান অবাক চোখে চেয়ে আছে। জারিফকে যতটুকু চেনে জানে তাতে কোনো মেয়ের সাথে কথা কখনো খোশ গল্প করতে দেখা যায়নি। তবে আজ হুট করে জারিফের লিয়াকে এভাবে ডাকাটা কেমন যেন অদ্ভুত লাগছে ফারহানের কাছে। কবিতা বিরক্তিকর মুখশ্রীতে দাঁতে দাঁত চেপে নিশ্চুপ বসে আছে। ফারহান অবাক চোখে লিয়ার দিকে চেয়ে আছে। লিয়ার ফেস দেখে বোঝা যাচ্ছে লিয়া বেশ স্বাভাবিক আছে। সবার মাঝে জারিফের এভাবে লিয়াকে ডাকাতে লিয়া একটু অবাক হয়নি, বরং লিয়া স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসলো। অরিন ভ্রু কুঁচকালো, কোনো জটিল সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছে এমন ভাবসাব অরিনের। জারিফ লিয়ার দিকে সুগভীর নজরে চাইল, অতঃপর দৃষ্টি সরিয়ে নিয়ে পাশে থাকা অরিনকে উদ্দেশ্য করে চেয়ারের দিকে ইশারা করে বলল, অরিন বসো। অরিন অপ্রস্তুত হলো। হঠাৎ স্যার কেন তাদের টেবিলে বসতে বলছে? স্টেন্স। এভাবে দ্বিধায় পড়ল অরিন। অরিন ঠোঁট কামড়ে ধরে একবার লিয়ার দিকে চাইলো। লিয়া চোখ দিয়ে ইশারা করলো। অরিন বুঝলো লিয়াও বসতে বলছে। অরিন ভেতরের দিকে এগিয়ে গিয়ে বসলো। জারিফ লিয়ার দিকে ফের তাকিয়ে মৃদু হেসে বলল, কি হলো, তুমি দাঁড়িয়ে থাকবে নাকি? প্লিজ টেক এ সিট। লিয়া হাসি মুখে বলল, শিওর। লিয়া বসলো। জারিফ লিয়ার পাশে বসলো। কবিতা আর চোখে সবটা অবলোকন করছে, আর মেজাজটা ক্ষিপ্ত হচ্ছে তার। কি দরকার ছিল এভাবে টিচারদের মাঝে স্টুডেন্টদেরকে আনার? আর জারিফের হাবভাব দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই লিয়া নামক মেয়েটার উপর ওনার দুর্বলতা আছে। জারিফের চোখের নজরে তা স্পষ্ট প্রকাশ পাচ্ছে। অনেকের ক্রাশ লেকচারার আয়মান জারিফ কিনা শেষমেশ তার ছাত্রীর উপর দুর্বল হলো। উফ, মেনে নেওয়া যাচ্ছে না। মেয়েটা ফার্স্ট ইয়ারের, দুজনের বয়সের ব্যবধানও বেশ ভালোই হবে। আর মেয়েটাও কোনো পার্সোনালিটি নেই। মানসি ছেলে মানুষ, সুন্দরী মেয়ে দেখে ফিদা হয়েছে, তাই বলে টিচারের সাথে। উফ, ডিসকাস্টিং। এমন একটা লো পার্সোনালিটি সম্পন্ন মেয়ের সাথে এক টেবিলে বসে আমাকে লাঞ্চ করতে হবে। জাস্ট ভদ্রতার খাতিরে উঠে চলে যেতেও পারছি না, আবার হজম করতে পারছি না। এসব ভেবে কবিতা আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলল। জারিফ পকেট থেকে টিস্যু বের করে লিয়ার দিকে বাড়িয়ে দিয়ে ইশারায় মুখটা মুছে নিতে বলল। এইটুকু হেঁটে আসতে গিয়ে গরমে লিয়ার কপাল থেকে ঘামের রেখা ভ্রুযুগলের কোনা বেয়ে গালে এসে পড়ছে। লিয়া মুখটা মুছে নিল। টিস্যু ঘামে ভেজার ফলে সাদা খুঁতখুঁত ছোট অংশ কপালের ওপর ছিল। জারিফ এক আঙ্গুলের সাহায্যে লিয়ার কপাল থেকে খুঁতখুঁত টিস্যুর অংশটা ফেলে দেয়। অরিনের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। অরিন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। স্যার লিয়াকে টাচ করলো, অথচ লিয়া নির্বিকার। ফারহানের হাতের আঙুলগুলো আপনা আপনি মুঠো হয়ে যায়। ফারহানের প্রচণ্ড রাগ হচ্ছে জারিফ লিয়াকে পাশাপাশি দেখে। ফারহান ভাবছে, লিয়া কি জারিফের পরিচিত নাকি? জারিফ যথেষ্ট ভদ্র মানুষ, তবে লিয়ার সাথে তার এখনকার করা আচরণ অদ্ভুত লাগছে। লিয়া চুপচাপ না থাকলে, লিয়া যদি একটু বিরক্তি ভাব প্রকাশ করত জারিফ সাহেবের এহেন ব্যবহারে, তাহলে আমি প্রতিবাদ করতাম।
ছাত্রীর সাথে কেয়ারের নামে এমন আচরণ অসভ্যতামি প্রকাশ করে। ফারহানের ভাবনা সঙ্গে জারিফের কথায় লিয়া বাদে উপস্থিত সবাই হতভম্ব হয়। জারিফ হালকা কেশে সবার দৃষ্টি আকর্ষণ করলো। কোনো প্রকার ভনিতা ছাড়াই স্পষ্ট গলায় বলল, আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মাই ওয়াইফ উইথ ইউ। একসাথে 3 জোড়া চোখ জারিফের দিকে বিস্ফোরিত হয়ে চাইল। জারিফের কথায় কবিতা হতবাক হয়ে বিস্ময়কর চাহনিতে তাকায়। অরিন যা বোঝার সবটা বুঝে যায়, লিয়ার দিকে বেঁকা চোখে তাকায়। ফারহান অবাক হয়ে বলল, হোয়াট ওয়াইফ মানে? জারিফ স্মিত হাসল, বলল, আসলে আপনারা বোধহয় জানেন না, আমি ম্যারিড। শি ইজ মাই ওয়াইফ, মিসেস জারিফ। লিয়ার দিকে তাকিয়ে এক হাত দিয়ে দেখিয়ে শেষের কথাটা বলল জারিফ। লিয়ার কেমন জানি লজ্জা অনুভব হতে থাকে। যতই হোক বাকি 2 জন স্যার ম্যামের সামনে এভাবে জারিফের বউ বলে পরিচিত হতে লজ্জা লাগছিল। লিয়া লজ্জায় দৃষ্টি নত করে নেয়, ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে, নিশ্চুপ রয়। ফারহানের মনে আকাশে ঘন কালো মেঘ খানিক আগেই জমা হয়েছিল। ঘন কালো মেঘের ঘন ঘটা যেন লহমায় বেড়ে গেল। তাৎক্ষণিক বিদ্যুৎ চমকালো, ভারী বাজ পড়ল। ফারহানের মনের আকাশে যেন বিকট আওয়াজ তুলে বাজ পড়ল। সাথে সাথেই বুকের ভেতর ধক করে উঠল। মনে হলো হৃদস্পন্দন যেন কয়েক সেকেন্ডের জন্য স্টপ হয়ে গিয়েছে। রক্ত চলাচল বোধহয় বন্ধ হয়ে গিয়েছে। গাটা কেমন জানি হিমশীতল হয়ে আসছে। উফ, নিজেকে বড্ড এলোমেলো লাগছে। সব কিছুই ঠিক আছে, অথচ মনে হচ্ছে কিছুই যেন ঠিক নেই। ফারহান বাকরুদ্ধ হয়ে যায়। কিছু স্বপ্ন যেন দুঃস্বপ্নে হারিয়ে যাচ্ছে। সদ্য জন্ম হওয়া ভালো লাগার অনুভূতি প্রকাশ করার আগেই অপ্রকাশিত হয়ে যাবে। ফারহান চোখ বন্ধ করে ছোট করে শ্বাস টেনে নিল, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। কবিতার কিছুটা খারাপ লাগলেও মনে মনে লজ্জিত হলো একটু আগে লিয়াকে নিয়ে এরকম ব্যাড ধারণা করার জন্য। কবিতা জোর করে হাসির রেখা টেনে এনে বলল, ওহ তাই নাকি, জানতাম না। তবে লুকিয়ে লুকিয়ে বিয়েটা কবে করলেন মিস্টার জারিফ? তাও আবার ছাত্রীকে রিলেশন করে নাকি? আপনাকে দেখে আমি অন্তত ধারণা করতে পারিনি আপনি রিলেশন করতে পারেন। আপনাকে দেখে আমার বরাবরই মনে হয়েছে এসব প্রেম টেম থেকে আপনি হয়তো 1000 গজ দূরে থাকেন। শেষের কথাটা খোঁচা মেরে বলল কবিতা। জারিফ বেশ বুঝতে পারল, কারণ কবিতা বিভিন্ন সময় কথা বলার সময় তার আচরণ দিয়ে প্রকাশ করতে চেয়েছিল সে জারিফের উপর দুর্বল। জারিফ বুঝেও না বোঝার অ্যাক্টিং করে থাকতো। আর একটা আনম্যারিড মেয়ে, একজন পুরুষকে তার ভালো লাগতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। জারিফ সেসব কখনো মাথায় ঢুকায়নি। জারিফ স্বাভাবিকভাবে প্রতি উত্তরে বলল, মিস কবিতা, আমাদের রিলেশন করে বিয়ে নয়। আর ছাত্রী বিয়ের আগে ছিল না, বিয়ের পরে ছাত্রী হয়েছে। লিয়া ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই আমাদের বিয়ে হয়েছে। আমাদের বিয়েটা হঠাৎ করে হয়, শুধু আকদ করে রাখা হয়। এখনো তেমন কাউকে জানানো হয়নি। এই মাসের তারিখে সবাইকে জানিয়ে নতুন করে বিয়ের প্রোগ্রাম করা হবে। জারিফের থেকে বেশি কিছু আর বলে না, কি দরকার ঘরের কথা বাইরে বলার? বিয়েটা কিভাবে হয়েছে সেসব কথা বলার প্রয়োজন বোধ জারিফ করল না। লিয়া জারিফের উপর সন্তুষ্ট হয়। বিয়েটা যে একটা দুর্ঘটনা ছিল সেসব কাউকে না বলে বিষয়টা সুন্দর করে হ্যান্ডেল করে নিল।
জারিফ। এই জন্য লিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে জারিফের দিকে চাইলো। জারিফ লিয়াকে ইশারা করলো। লিয়া বুঝলো। লিয়া তড়িৎ গতিতে ব্যাগ থেকে কার্ড বের করলো, জারিফের দিকে বাড়িয়ে দিল। জারিফ একটা কার্ড হাতে নিয়ে ফারহানের দিকে বাড়িয়ে বলল, ফারহান সাহেব, এত তারিখে আমাদের রিসিপশনে আশা করি উপস্থিত থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের দোয়া কামনা করছি। সাথে উপস্থিতি। ফারহান কার্ডটা হাতে নিল, জোর করে হাসার চেষ্টা করে ব্যথাতুর হৃদয় নিয়ে বলল, শিওর, নিশ্চয়ই যাব। আর আপনাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা কামনা রইল। থ্যাঙ্কস। অতঃপর জারিফ লিয়াকে ইশারা করলো কবিতার অরিনকে কার্ড দেওয়ার জন্য। লিয়া হাসি মুখে কবিতার দিকে কার্ড দিয়ে বলল, ম্যাম, অবশ্যই কিন্তু আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন। কবিতা হাসি মুখে কার্ড নেয়, ঠোঁট মেলে বলল, মিস্টার জারিফ, আমি তো দ্বিধায় পড়ে গেলাম। একদিকে ছাত্রী, অন্যদিকে কলিগের ওয়াইফ, সেদিক দিয়ে ধরলে ভাবি হবে লিয়া। তো বুঝতে পারছি না লিয়াকে কি বলে সম্বোধন করব, নাম ধরেই নাকি ভাবি বলে। জারিফ স্পষ্ট স্বরে বলল, ক্যাম্পাসে যখন থাকবে তখন লিয়া আপনার ছাত্রী, আবার ক্যাম্পাসের বাইরে থাকলেও লিয়া আপনার ছাত্রী থাকবে। তবে যখন আমার দিক থেকে লিয়াকে ধরবেন তখন আমার পরিচয়ে লিয়া পরিচিত হবে। একটু থেমে জারিফ বলল, আচ্ছা, আপনাদের অনেক সময় লস করালাম। এবার অর্ডার দেওয়া যাক। সবাই মিলে একসাথে খাবার খেতে থাকে। লিয়ার সামনে এনে চিংড়ি মাছ ভুনা ছিল। জারিফ চিংড়ি ভুনার বাটিটা সরিয়ে রাখলো আর লিয়াকে বলল, তোমার না চিংড়িতে অ্যালার্জি, কখন ভুলে প্লেটে নিয়ে নিবে, ভুল করে খেয়ে ফেলবে আর অসুস্থ হয়ে পড়বে, সাথে আমাকে টেনশনে ফেলবে। লিয়া অবাক হয়। জারিফের এখনো মনে আছে সেদিনের কথা। ফারহান আর চোখে জারিফের কেয়ারগুলো দেখতে থাকে। খাওয়ার সময় জারিফের লিয়ার প্রতি কেয়ার দেখে ফারহানের বুকের মাঝে হালকা ব্যথা অনুভব হয়। কিছুটা কষ্ট হলেও ভালো লাগলো। যাক, লিয়া একজন ভালো মনের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। দুজনকে দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। ফারহান দীর্ঘশ্বাস ফেলল। বাস্তবতা মানতে হবে, এখানে একজনকে ভালো লাগতেই পারে, তবে তার মানে এই নয় যে আমাকে তাকে পেতেই হবে। ডু অর ডাই এমন নয়। এইসব গল্প সিনেমাই মানায়, তবে প্রাথমিকভাবে একটু কষ্ট হয়, এটা অস্বীকার করার নয়। সেটা সময়ের সাথে সাথে সয়ে যায়। খাওয়া দাওয়া শেষে জারিফ বিল পে করে। লাঞ্চের পরের ক্লাসের সময় অরিন লিয়াকে এটা সেটা বলতেই থাকে, তোর বর চোখের সামনে থাকতেও আমি কি করে টের পেলাম না? তোরা দুজনে কিভাবে ঘোল খাওয়ালি বলতো? স্যার যখন তোকে বউ বলে পরিচয় দিল তখন আমি তো জোরে সোরে একটা ঝটকা খেয়েছি। অরিনের এসব কথায় লিয়া ঠোঁট চেপে শব্দহীন চমৎকার হাসলো। জারিফ অনন্য কারো কয়েকজন কলিগকে ইনভাইট করেছে। এগ্রিকালচার ফ্যাকাল্টির বেশ কয়েকজন টিচার সহ অনেক স্টুডেন্টসরাই জারিফ লিয়ার সম্পর্কের কথা এখন জানে। লিয়া কোনো স্টুডেন্ট তো জেলাসি ফিল করে বেকা চোখে লিয়ার দিকে তাকায়, তবে মুখে কিছু বলার সাহস পায় না। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আপন গতিতে চলতে থাকে। দেখতে দেখতে বিয়ের ঢেউ ঘনিয়ে এসেছে। আজ বৃহস্পতিবার, আগামী শুক্রবার জারিফ লিয়ার বিয়ে। ঘড়ির কাঁটা 3টার ঘরে ছুঁই ছুঁই। জারিফ লিয়াদের ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রাজিয়া সুলতানা সিঙ্গেল সোফায় বসে ভালো মন্দ কথাবার্তা বলছেন। রাজিয়া সুলতানা শুধালেন,
তোমার বাবা মা কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তো? নাতাশাকে আনতে পারতে? জারিফ নম্র নম্র স্বরে বলল, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আসলে আন্টি নাতাশা নীলার জারার সাথে সরাসরি মলে আসবে, ওকে আর এদিকে আনলাম না। ও আচ্ছা বাবা, লিয়া রেডি হচ্ছে, ততক্ষণে তুমি অল্প করে হলেও কিছু খাও। আমি খাবার রেডি করছি, তুমি বসো, বেশি দেরি হবে না। এই বলে রাজিয়া সুলতানা উঠে দাঁড়ালেন। জারিফ আসার পরপরই খাবার কথা বললেন না করে রাজিয়া সুলতানা ফের বললেন। জারিফ অমায়িক হাসলো, বলল, আন্টি ব্যস্ত হবেন না প্লিজ, আমি মাত্রই খেয়ে আসছি, এখন কিছুই খেতে পারবো না। রাজিয়া সুলতানা আর জোর করলেন না। জারিফ বলল, আঙ্কেলকে দেখছি না, বাসায় নেই। আঙ্কেলের শরীর স্বাস্থ্য এখন কেমন আছে? তোমার আঙ্কেল অফিসে? শরীর স্বাস্থ্য আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি, এই ভালো তো এই খারাপ, এইভাবে চলছে। ঠিক মতো সব কিছু মেনটেন করে না জন্য প্রবলেমগুলো একটু বেশিই হয়। এরকম ভালো মন্দ কথাবার্তা চলতে থাকে। এমন সময় লিয়া এসে বলল, আমি রেডি, চলুন। জারিফ লিয়ার দিকে এক পলক চাইল। কিয়ৎক্ষণ পরে রাজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে ভদ্রভাবে বলল, আন্টি রাহবারকেও বলুন রেডি হতে, রাহবারও আমাদের সাথে যাবে। তোমরা যাও বাবা, রাহবারের কোচিংয়ে পরীক্ষা আছে, ও একটু পরেই কোচিংয়ে যাবে। এই রে, ভুল হয়ে গেল, ফোনে আগে থেকেই বলে রাখা লাগতো, তাহলে ভালো হতো। রাহবারের এক্সামের কথা জানলে ডেটটা আজ ফিক্সড না করে কাল করলে ভালো হতো। রাজিয়া সুলতানা আদুরে গলায় বললেন, সমস্যা নেই বাবা, তোমরা যাও। রাহবার এমনিতেও মার্কেটে যেতে তেমন চায় না, ওর জন্য পোশাক কেনার সময় জোর করে নিয়ে যেতে হয়। বেশিরভাগ সময় আমি আর লিয়াই ওর পোশাক কিনে আনি। ওর তো সারাদিন দাও বন্ধুদের সাথে খেলতে, ক্রিকেট, ফুটবল, হাবিজাবি, আরও কত যে খেলা আছে, সেখানে রাহবার আছে। রাজিয়া সুলতানার থেকে বিদায় নিয়ে এসে গাড়িতে বসলো লিয়া। জারিফ গাড়িতে বসে লিয়া শুধালো, আপনি না ফোনে বললেন নীল যারা ওরাও থাকবে, তাহলে ওদের আনলেন না যে? জারিফ ড্রাইভ করতে করতে বলল, ওরাও থাকবে বলেছি যখন, নিশ্চয়ই থাকবে। জারিফের হেয়ালিপূর্ণ কথা শুনে লিয়া ঠোঁট উল্টিয়ে বলল, আমরা যাচ্ছি তো, ওরা তাহলে কই? ওরা কি মলে ওয়েট করছে? না, আমি নীলের কাছে ফোন করার পর নীল নিয়ে আসবে যারা আর নাতাশাকে। এখনই ফোন করে নিন। আর একটু পর করব, আগে একটা কাজ আছে। কি কাজ? জারিফের থেকে উত্তর পাওয়ার আগেই লিয়া চঞ্চল কণ্ঠে বলল, এই আপনি এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন বলুন তো? শর্টকাট দিয়ে, গাঙ্গিনা পারে না গিয়ে কোথা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ। জারিফ নির্বিকার গলায় বলল, গাঙ্গিরা পারে এখন যাচ্ছি না, বললাম না আগে কাজ আছে, কাজটা শেষ করে দেন গাঙ্গিনা পারে যাব। এখন তোমার বোনের বাসায় যাচ্ছি। লিয়া কপাল কুঁচকালো, ঠোঁট উল্টে বলল, বোনের বাসা মানে? মানে আপুদের ওখানে। এখন কিন্তু কেন? লিয়া একটু জোরে বলল। জারিফ লিয়ার দিকে একবার তাকালো, ফের দৃষ্টি সামনে রেখে বলল, আমি কানে শুনতে পাই, সো এত জোরে তোমাকে কথা বলতে হবে না। হ্যাঁ, তোমার আপুর বাসায় যাচ্ছি, ডক্টর খানের পুরো পরিবারকে ইনভাইট করতে। লিয়া সরু চোখে চাইল, অবাক হয়ে ফের বলল, আমার আপু আমাদের বাড়িতে না গিয়ে আপনাদের ওখানে দাওয়াত খেতে যাবে কখনো? আপনিই বলুন এটা সম্ভব? আপনার মাথা ঠিক আছে তো? জারিফ বলল, ও লিয়া, তুমি তো বেশি কথা বলো। ডক্টর খানের ফ্যামিলিকে ইনভাইট করতে যাচ্ছি, সেখানে যাবে কি যাবে না সেটা বড় কথা নয়। ডক্টর খান আমার আগে থেকেই পরিচিত,
সেই জন্য হলেও ওনার ফ্যামিলিকে ইনভাইট করতে হবে, বুঝেছো? লিয়া বিষয়টা বুঝলো, কিছুক্ষণ নিশ্চুপ রইল, কিছু মনে হতেই ফের বলল, আমাকে কেন সাথে নিচ্ছেন? আপনি একাই তো গিয়ে কার্ড দিয়ে আসতে পারতেন। পারতাম, তবে ভাবলাম ডক্টর খান তো এখন আর একা থাকেন না, ওখানে ওনার বৌমা, এক কথায় পরিবারের লোকজন আছেন। একটু লজ্জা লাগছিল, তাই ভাবলাম তুমি সাথে গেলে ভালো হবে। আর এত ভাবলাম তোমার তো অনেক দিন তোমার আপুর সাথে দেখা হয় না, তাই দেখা করাও হবে, ভালো আইডিয়া না? লিয়া জারিফের কাঁধে মাথা রাখলো, এক হাতে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাঙ্কস। সত্যিই অনেক দিন দেখা হয় না আপুর সাথে, আপুকে অনেক মিস করি। খুশিতে মিষ্টি মুখ করাও, রিটার্ন গিফট হিসেবে এটা তো পেতেই পারি, কি বলো? লিয়া জারিফকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো, ঠোঁটের দিকে এক আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, এখন মিষ্টি টেস্টি কিছুই পাবেন না, আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। জারিফ দুষ্টামির স্বরে বলল, আমার থেকে তোমার কাছে লিপস্টিক বড় হয়ে দাঁড়ালো, ভেরি ব্যাড। আচ্ছা এখন বাদ দিলাম, তবে শেষে মিষ্টিটা যেন না চাইতে হয়, নিচ থেকেই দিবে কেমন? কলিং বেলের শব্দ হওয়ায় তাসনিম দরজা খুলে দেয়। দরজা খুলে লিয়াকে দেখে অবাক হয়। লিয়া তাসনিমকে জড়িয়ে ধরলো। তাসনিম অবাক গলায় বলল, লিয়া তুই এই সময় হঠাৎ আসলে? কার সাথে এসেছিস? একাই। লিয়া তাসনিমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, পেছনে ঘাড় ঘুরিয়ে এক হাত দিয়ে ইশারা করে বলল, একা নয়, জারিফ নিয়ে এসেছে। জারিফের হাতে ফলমূল আর মিষ্টির প্যাকেট। জারিফ কয়েক কদম এগিয়ে আসলো। জারিফ প্রথমে সালাম দেয়, তাসনিম ভেতরে আসতে বলল। জারিফ লিয়া ছোপায় পাশাপাশি বসে আছে। এর মধ্যে আতিকা বেগম এসে ভালো মন্দ কথাবার্তা বলতে থাকেন। জারিফ তাসনিমকে উদ্দেশ্য করে বলল, আলিফ ভাই বাসায় নেই? হ্যাঁ আছে, আলিফ রুমে আছে, তোমরা কথা বলো, আমি ডেকে দিচ্ছি। আলিফ ঘুমাচ্ছিল, তাসনিম ডেকে দেয়। আলিফ ফ্রেশ হয়ে এসে কুশলাদি বিনিময় করতে থাকে। জারিফ আলিফের হাতে বিয়ের কার্ড দেয়, অতঃপর জারিফ তাড়া দিতে থাকে। তাসনিম নাস্তা নিয়ে আসে। জারিফ ইতস্তত গলায় বলল, আসলে ভাই আমাদেরকে এখন উঠতে হবে, হাতে অনেক কাজ আছে। সবাই জোড়োজুড়িতে হালকা নাস্তা করলো ওরা। অবশেষে সবার থেকে বিদায় নিয়ে বাইরে বের হয়। তাসনিম আর আলিফ দুজনে নিচে নামে, ওদের সাথে গাড়ি অবধি আসে। লিয়া গাড়িতে ওঠার আগে তাসনিমকে ফের জড়িয়ে ধরলো। তাসনিম লিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোরা বাড়ি যাচ্ছিস কবে? আগামীকাল যাব। আপু তুমি কবে যাবে? তুমিও আমাদের সাথেই বাড়িতে চলো না? তাসনিম মৃদু হাসলো, আলিফের দিকে এক পলক চাইলো, বলল, কাল নয়, মেডিকেল থেকে ছুটি নিতে হবে, তবে তাড়াতাড়ি যাব। সোনা বোন আমার, মন খারাপ করিস না কেমন? পাক্কা প্রমিস, দ্রুত যাব। বিদায় নিয়ে জারিফ লিয়া গাড়িতে বসলো। মুহূর্তেই গাড়ি চোখের আড়ালে চলে যায়। এতক্ষণ ছোট বোনকে পাশে পেয়ে তাসনিমের ভীষণ আনন্দ লাগছিল। চলে যেতেই মনটা খারাপ হতে থাকে। অজান্তেই চোখের কার্নিশ বেয়ে তরল কিছু গড়িয়ে পড়ল। আলিফ এক হাতে তাসনিমের গাল বেয়ে পড়া পানিটুকু মুছে দিতে দিতে বলল, মন খারাপ করো না, আর কদিন পরেই তো যাচ্ছ, যাও এবার, বেশি দিন থাকবে, তোমার যতদিন খুশি ততদিন। তোমার একটাই অভিযোগ, আমি নাকি থাকতে দেইনি, বারবার ফোনে আসার কথা বলি, এবার আর বলবো না। তাসনিম ঠোঁট বাঁকিয়ে বলল, ড্রামাবাজ একটা। একটা রাত যেতে না যেতেই আপনার ফোন কলের জন্য থাকা দায় হয়ে পড়ে। তাসনিম কখন আসবে, কবে আসবে, এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হচ্ছে, এরকম অজুহাত দিতেই থাকে।
সে কিনা এখন এরকম বলছে, এত আমাকে বিশ্বাস করতে হবে? নীল পালসার বাইকটা বের করে গেটের সামনে দাঁড় করালো। পাশে নাতাশা আর যারা দাঁড়িয়ে। বাইকের আয়নায় মুখ দেখে এক হাত চুলগুলো ঠিক করছে আর শীষ বাজাচ্ছে নীল। যারা বিরক্তিকর কণ্ঠে বলল, এই নীল ভাইয়া, এখানে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? যাবি না? নীল কটমট চোখে যারার দিকে চাইলো, দাঁতে দাঁত চেপে বলল, এই যে দুই ভাই বোন সমান হয়েছে, এর ভাই যেমন আমাকে বেকায়দায় ফেলে, ঠিক তেমনি এটা আজকে আমাকে বেকায়দায় ফেলতে যাচ্ছে। আর এই সব দোষ তোর গুণধর ভাইয়ের। যারা নাক মুখ চোখ কুঁচকালো, ঝাঁঝালো গলায় বলল, খবরদার আমার ভাইয়াকে নিয়ে আজে বাজে কিছু বলবি না। একদম বলবি না। আমার ভাইয়া তোর কোন পাকা ধানে মই দিয়েছে যে তুই এরকম বলছিস? নীলপতি উত্তরে বলল, তোর ভাই কোন পাকা ধানে মই দেয়নি? তাই বল রে, তাই বল। তোর ভাইয়ের জন্য উঠতে বসতে আম্মুর কাছে বকুনি খেতে হয়। আম্মুর মুখে তোর ভাইয়ের ফুল চন্দন ঝরে আর নিজের ছেলেকে আচ্ছা মতো বকে। ঠিক করলো আর নিম পাতার মতো তেতো ওয়ার্ডগুলো আমার জন্য থাকে। আমার আম্মুর ডিকশনারিতে। যারা এতক্ষণে বুঝলো, ভাব নিয়ে বলল, তা তো হবেই। ছোট আম্মু আমার ভাইয়ের সুনাম করবেই তো। সুনামের মতো কাজকর্ম করতে হয়, আর বকুনি খাওয়ার মতো কাজকর্ম করলে বকুনি শুনতেই হয়। অকর্মার ঢেকি, সে আবার গুণগান আশা করে, ভাবা যায়। নীল ধমক দিল। যারা নির্বিকার রইল। নীল দাঁতে দাঁত পিষে ফের বলল, বাসায় ততক্ষণ থাকি। আম্মু সারা রাত কানের পাশে একই ভাঙ্গা ট্যাপ রেকর্ডার বাজিয়ে যাবে। বাড়ির একটা ছেলে কীরকম, আরেকটা কীরকম বাউন্ডুলে। নীল জারি ফের দেখেও তো শিখতে পারিস, বড় হয়েছিস, এবার একটু সিরিয়াস হবি তো। নীল নিরুপমা বেগমকে কপি করে এরকম বলতে থাকে। যারা এসব শুনে হেসে লুটোপুটি খাচ্ছে, সাথে নাতাশাও। নীল ধমক দিল। যারা হাসি থামালো। নীল বলল, এতদিনের বিষয়গুলো বাড়িতে ছিল, মানা যাচ্ছিল, কিন্তু আজকের বিষয়টা আর মানা যাচ্ছে না। উফ, এখন আমার শখের বাইকটার কিনা এই শাকচুন্নিটাকে বসাতে হবে। ও নো। যারা ছোট ছোট চোখ করে চাইলো, বোঝার চেষ্টা করলো কি বলতে চাইছে নীল। যারা কিছু ভেবে দাঁত কিরমির করে বলল, এতক্ষণে বিষয়টা বুঝতে পারলাম। আমাকে বাইকে চড়ালে এই দৃশ্য তোর ডজনখানেক গার্লফ্রেন্ড দেখলে ব্রেকআপ হয়ে যাবে, তাই তোর এত চিন্তা হচ্ছে। তোর তো পাড়ার এই গলিতে ওই গলিতে, মোড়ের এপাশে ওপাশে, এখানে সেখানে ডজনখানেক গার্লফ্রেন্ড। কেউ না কেউ তো আমাকে বাইকে দেখবে আর ভুলভাল ভাববে আর সোজা ব্রেকআপ করিয়ে দেবে। এই জন্য তোর চিন্তা হচ্ছে, তাই তো? যেমনই উদ্ভট এলিয়েন একটা, তেমনই তার চিন্তা ভাবনা। যা কথা বলা বাদ দিয়ে উঠে বস। কথাটা বলতে বলতে নীল বাইকে বসলো। যারা মুখ বাঁকালো, নাতাশাকে বাইকের মাঝে বসালো। অতপর যারা বসলো। যারা বসে নড়াচড়া করতে থাকে। নীল পেছনে ঘাড়টা কিঞ্চিত ঘুরিয়ে বলল, এভাবে নড়াচড়া করছিস কেন? কি সমস্যা তোর? যারা মুখটা শুকনো করলো, ঢোক গিলে নিয়ে একটু কম্পিত স্বরে বলল, এই রে, আমার ভীষণ ভয় হচ্ছে। তোর বাইক চড়া মোটেও উচিত হয়নি আমার। নাতাশাকে নিয়ে রিক্সা করে গেলে তাও সেফটি থাকতাম। ভয় হচ্ছে। তোর চালানোর সাইজ আমার ভালো ঠেকছে না। মনে হচ্ছে সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছিস। কোনো খালে ডালে নামিয়ে দিস না ভাই, দোহাই তোর। জীবনটা শুরু করার আগেই শেষ করে ফেললাম আজ বুঝি। শ্বশুরের ছেলে, মাফ করে দিও।
তোমার সাথে সাক্ষাৎটা আর হলো না আমার। যারা এর আগে কখনো বাইকে চড়েনি, এই প্রথম বাইকে চড়েছে, তাই কেমন জানি মাথা ঘুরছে। নীল ধমক দিয়ে বলল, নাতাশা একটু বাচ্চা কত সুন্দর চুপচাপ বসে আছে, আর এত বড় মেয়ে কিনা বাচ্চাদের মতো ভয় পাচ্ছে। লাইক সিরিয়াসলি। চোখের শেষের কথা বলে নীল হাসতে থাকে। যারা কাঁদো কাঁদো স্বরে বলল, নীল ভাইয়া সত্যি আমার মাথাটা কেমন ঘুরছে। নীল বাইক থামালো, নিজের মাথার হেলমেট খুলে যারাকে পরিয়ে দিল। নাতাশার পাশ দিয়ে হাত দিয়ে কোমর জড়িয়ে ধরতে বলল। যারা তাই করলো। নাতাশার পাশ ঘেঁষে হাত দিয়ে নীলের কোমর জড়িয়ে ধরল। নীল স্লো গতিতে বাইক চালালো। জারিফ লিয়া মলের সামনে ওয়েট করছিল। অবশেষে ওরা আসলো। প্রথমে ওরা শাড়ির দোকানে ঢোকে। জারিফ বিয়েতে লিয়াকে শাড়ি নিতে বলে। লেহেঙ্গার থেকে শাড়িতেই নাকি লিয়াকে ভালো লাগে। তাই লিয়াও দ্বিমত না করে জারিফের পছন্দকে ফার্স্ট প্রায়োরিটি দিল। গোল্ডেন কালারের ভারী শাড়ি নেয় জারিফের জন্য। সাদা শেরওয়ানির গলার দিকে গোল্ডেন কালারের সুতির দারুণ কারুকার্য করা। অতঃপর এক এক করে কসমেটিক্স থেকে শুরু করে সব কেনাকাটা শেষ করতে করতে রাত হয়ে যায়। জারিফ রাহবারের জন্য পোশাক কিনে। জারিফদের বাসার সবার জন্য পোশাক কিনলো। নীল যারা ওদের পছন্দ মতো পোশাক নেয়। রাতে ওরা একটা রেস্তোরাঁয় ঢোকে ডিনার করতে। নীল যারা পাশাপাশি বসেছে, লিয়ার এক পাশে নাতাশা আর এক পাশে জারিফ। যারা মেনু কার্ডটা নিয়ে দেখছে কি অর্ডার দিবে। নীল বসে থাকায় ফোন স্ক্রল করতে করতে বলল, এই যারা তাড়াতাড়ি অর্ডার দে, কতক্ষণ ধরে এভাবে দেখেই যাচ্ছিস, এমনিতেই রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি কর। অবশেষে ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করা হয়। নাতাশা বড় করে হামি দেয়। লিয়া তা দেখে নাতাশার দিকে চেয়ে বলল, ঘুম পাচ্ছে সোনা। নাতাশা মাথা নাড়িয়ে বলে নাতাশার কপালে ঘাম জমেছে। লিয়া নিজের ওড়না দিয়ে নাতাশার কপালের ঘাম মুছে দিতে থাকে। এমন সময় অপর পাশ থেকে ওড়নার টান লাগে। লিয়া ঘাড় ভেড়ায়। জারিফ লিয়ার ওড়না দিয়ে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে থাকে। লিয়া ভুজুগুল কুচকে চাইল। জারিফ ফিসফিসিয়ে বলল, আমার দিকে তোমার তো নজর নেই, আমাকে তো কেউ আদর করে মুছে দিবে না, তাই নিজেই মুছে নিলাম। লিয়া নিজের মুখের সামনে এক আঙুল দিয়ে ইশারা করে থামতে বলল জারিফকে। সামনে নীল যারা আছে। নীল এমন কিছু শুনলে টিপ্পনি কাটতে 2 সেকেন্ড দেরি করবে না। এর মধ্যে ওয়েটার খাবার নিয়ে আসে। খাবার শেষে জারিফ বিল পে করতে যায় আর ওরা বাইরে বের হতে থাকে। জারিফ বিল পে করে বাইরে এসে নীলকে উদ্দেশ্য করে বলল, নীল তুই গাড়ি নিয়ে যা, নাতাশা আর যারাকে নিয়ে এখন রাতে বাইকে যাওয়া ঠিক হবে না। এমনিতেই নাতাশার ঘুম পাচ্ছে, আমি লিয়াকে পৌঁছে দিয়ে বাসায় ফিরছি। ঠিক আছে ব্রো, তুই তাহলে বাইক নিয়ে যা। এমনিতেও যারার অভ্যাস নেই বাইকে বসার, খালি নড়াচড়া করে। নীল ড্রাইভিং সিটে বসলো। যারা সামনের সিটে বসে নাতাশাকে পাশে বসালো। জারিফ যারার পাশে ডোর আটকিয়ে দিতে বলল, এই নীল দেখে ড্রাইভ করিস, আর কোথাও কিন্তু নামিস না, এমনিতেই অনেক রাত হয়েছে, সোজা বাসায় যাবে। ঠিক আছে ব্রো, ভাবি ভালো থাকবে না সে, সামনের সপ্তাহে দেখা হচ্ছে। লিয়া বিনিময় মৃদু হাসলো। জারিফ বাইকে বসলো। লিয়াকে ইশারা করলো বসতে। লিয়া উঠে বসলো। প্রায় রাত 10টা বাজে। শহরের যানজটপূর্ণ রাস্তাটা এখন একটু ফাঁকা, দিনের মতো কোলাহলপূর্ণ নয়। লোকজনের চলাচলও কম। শহরের রাস্তা ছেড়ে বাইক হাইয়ে দিয়ে যেতে থাকলো, বাতাসের গতি তত বাড়তে থাকলো।
রাতে বাইরের বাতাসটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আকাশের বুকে নক্ষত্ররাজি মৃদু আলো ছড়াচ্ছে। ফাঁকা রাস্তায় শো শো করে বাইক চলছে। লিয়া জারিফ দুজনের কাছেই সময়টা বেশ এনজয়েবল। লিয়া এক হাতে জারিফের কোমর জড়িয়ে ধরে আছে। জারিফ লিয়াকে উদ্দেশ্য করে মৃদু স্বরে বলল, লিয়া, কালকেই বাড়ি যাবে। বাড়ি গেলে এর মধ্যে তো তোমার সাথে আর দেখা হবে না। এখানে থাকলে তাও দেখার হওয়ার সম্ভাবনা ছিল। লিয়া জারিফের কাঁধে থুতনি রাখলো, চোখ বন্ধ করে বলল, 1 সপ্তাহরই তো ব্যাপার, দেখতে দেখতে চলে যাবে। ইস, বেশি দেরি হয়ে গিয়েছে। এই শুক্রবার বিয়ের ডেট হলে ভালো হতো। বাইক এসে বাসার সামনে থামলো। লিয়া নামলো, বলল, নামতে বললেও নামবেন না জানি, তাই আসবো আর বললাম না। যেহেতু নামবেন না আর বেশি রাত হয়ে গিয়েছে, তাই বলছি দেখে শুনে যাবেন। বাসায় গিয়েই কল করবেন, আমি আপনার কলের অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই জানাবো। তবে এখন যাওয়ার সময় অন্তত মিষ্টি করে একটা কিস তো দাও। লিয়া লজ্জা পেল, আমতা আমতা করে বলল, এভাবে বাইরে কেউ দেখবে? জারিফের সোজা সাপটা উত্তর। রাত 11টা বাজতে চললো। এত রাতে তোমার আমার রোমান্স দেখার জন্য কেউ হয়তো বেলকনিতে বসে নেই। সো ফাস্ট। লিয়া ছোট করে নিঃশ্বাস ফেলল। জারিফের গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। জারিফ এক আঙ্গুল দিয়ে ইশারা করে অপর গাল দেখালো। লিয়া ফের ঠোঁট ছাড়ালো। জারিফ এবার ঠোঁটে আঙ্গুল রেখে ইশারা করলো। লিয়া দুদিকে মাথা ঘুরিয়ে না করলো। লিয়া জারিফের দিকে ঝুঁকতেই ছিল। আচমকা জারিফ লিয়ার ঠোঁটে কিস করলো। লিয়া চোখ বড় বড় করে চাইলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁট মুছে নিয়ে জারিফ বলল, সরি, এভাবে 7 দিনেরটা আজকে নিলাম, তাই টাইমটা একটু বেশি। এতক্ষণ লিয়ার দম আটকে ছিল যেন। লিয়া বড় বড় করে শ্বাস টেনে নিল। অতঃপর লিয়া বিদায় নিয়ে লিয়া বাসায় আসে। আজ বৃহস্পতিবার। আজকে লিয়া জারিফের হলুদ আর মেহেন্দি। কমিউনিটি সেন্টারে একসাথে দুজনের হলুদ মেহেন্দি হবে। এটার মূল প্ল্যানে ছিল নীল যারা। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। লিয়ার ঘুম ভাঙে ভোরের ফ্যানের ভোবো শব্দে। ঘুম ঘুম চোখে লিয়া ফোনটা বালিশের পাশে থেকে হাতে নিল। ঘন পল্লব দয় টেনে তুলে স্ক্রিনে জারিফের নাম দেখে এক চিলতে হাসি ফুটল লিয়ার ঠোঁটের কোণে। লিয়া রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠস্বরে বলল, হ্যাঁ বলুন। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।